আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস হলো ওয়েব কন্টেন্ট ক্রিয়েট পার্ট 2। তাহলে আমরা গত ক্লাসে যেখান থেকে যতটুকু করেছিলাম আমরা এখান থেকে শুরু করি। আমরা গত ক্লাসে করেছিলাম ওয়েব কন্টেন্ট কি, কীভাবে ওয়েব কন্টেন্ট তৈরি করতে হবে, ওয়েব কন্টেন্টের প্রকারভেদগুলো, কী কী ধরনের ওয়েব কন্টেন্ট আছে, এবং তার মধ্যে আমরা একটা ওয়েব কন্টেন্ট তৈরি করেছিলাম, সেটা হলো প্রোডাক্ট ডেসক্রিপশন। আজকে আমরা বাকি সবগুলো করব, ঠিক আছে? তো প্রোডাক্ট ডেসক্রিপশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কে কে একটু হাত তুলেন। রকম 2 একটু 1 2 3 4 5। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, আপনারা আজকে ক্লাসটা বুঝবেন, ঠিক আছে? আমাদের জাস্ট একটা ক্লাস গেছে, এই একটা ক্লাস আপনারা ওই পেন ড্রাইভে করে নিয়ে যাবেন। ক্লাসটা রেকর্ড করা আছে, তো পার্ট 1টা নিয়ে গেলে আপনারা দুইটা যদি একসাথে দেখেন তখন অনেক অনেক ভালোভাবে বুঝবেন। বাট আজকে আমি যেগুলো বুঝাবো, এগুলো বোঝার জন্য আমাদের গত ক্লাসের জ্ঞানের প্রয়োজন নেই। গত ক্লাসটা যদি নাও করেন এই ক্লাসটা বুঝতে পারবেন। আর আমাদের একটা ওই পেছনের সময় একটা ডিভিডি দিয়েছিল, বেসিক ডিভিডি। ওই বেসিক ডিভিডিটা দেখবেন, ওইখানে বেসিক সবগুলো আছে। বেসিকগুলো ক্লিয়ার থাকলে তখন ক্লাসটা বোঝা ইজি হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা শিখবো আর্টিকেল, নিউজ রিপোর্ট, প্রেস রিলিজ, ফেসবুক পোস্ট, ওয়েব পেজ। আমরা এগুলো কেন শিখবো? কারণ এই কাজগুলো নিয়ে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। আমরা দেখছি প্রায় 12,000-এর উপরে কাজ পাওয়া যায় প্রতিদিন। তো যে কোনো দেশের ওয়েবসাইটে, বিদেশের ওয়েবসাইটে, যে কোনো কোম্পানিতে ওয়েব কন্টেন্ট ক্রিয়েট করার কাজ প্রচুর। তো এবং অনেক ভালো রেটের কাজ পাওয়া যায়। মানে যতগুলো কাজ আছে তার মধ্যে সবচেয়ে বেশি পেইড পেমেন্টের কাজ হলো এই কাজগুলো, ওয়েব কন্টেন্ট তৈরি করা, ঠিক আছে? কারণ কোনো একটা কোম্পানির প্রচারের ক্ষেত্রে এই ওয়েব কন্টেন্টে আকাশ পাতাল ব্যবধান তৈরি করে দেয়। ওয়েবসাইট তৈরি করাটা খুব সহজ কাজ, একটা ফ্রেম তৈরি করা। ওয়েবসাইট তৈরি করার পর ওয়েবসাইটের মধ্যে যতগুলো তথ্য অ্যাড করা হবে সবগুলো তথ্যই ওয়েব কন্টেন্ট। আর সেই তথ্যগুলোই পার্থক্য করে দেয় কোন সাইটটা ভালো, কোন সাইটটা খারাপ, কোন সাইটটা মানসম্মত, কোন সাইটটা মানসম্মত না। তো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য, একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য, অথবা যে কোনো ওয়েবের যে কোনো প্ল্যাটফর্মে কাজ করার জন্য মূলত প্ল্যাটফর্মটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো তথ্যগুলো, কন্টেন্টগুলো। তো আমরা শিখবো কীভাবে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হয়। আমরা গত ক্লাসে শিখেছিলাম প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে তৈরি করতে হয়। প্রোডাক্ট ডেসক্রিপশন হলো কোনো একটা প্রোডাক্টকে একটা প্রোডাক্টকে বিক্রি করার জন্য কীভাবে ওয়েবে উপস্থাপন করতে হয়। ছবি, টাইটেল, বিবরণ, প্রাইস, এই সব কিছু লিখে কীভাবে একটা প্রোডাক্টকে উপস্থাপন করতে হয় সেই কৌশলগুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম। আজকে আমরা শিখবো আর্টিকেল লেখা। আর্টিকেল, তাহলে আমি আর্টিকেল লেখার ফরম্যাটটা দেখাচ্ছি। আচ্ছা, আর্টিকেল আমরা কীভাবে লিখবো? এখন আর্টিকেল জিনিসটা কি? আমরা কয়েকটা আর্টিকেল দেখি, প্র্যাকটিক্যাল আমরা কয়েকটা আর্টিকেল দেখি, আর্টিকেল জিনিসটা কি সেটা বুঝি, তারপর আমরা বুঝবো আমরা কীভাবে আর্টিকেল তৈরি করবো। দেখুন, আমি যদি প্রথম আলোতে যাই,
তো দেখুন, এটা হলো একটা নিউজ, এটা একটা নিউজ, এটা একটা নিউজ, এই সবগুলো নিউজ। কিন্তু আমরা যদি কিছু যেতে যাই, হাত পায়ের যত্ন, চুলের ত্বক পরিষ্কার রাখতে, ঠোঁটের যত্ন, আমরা এখানে যা দেখতে পাচ্ছি সবগুলোই হলো আর্টিকেল। আর্টিকেল কেন? আচ্ছা, আমি নিউজ, আর্টিকেল এবং প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো আগে দেখাই। দেখুন, এটা একটা চকোলেটের বিজ্ঞাপন। এটা আমরা দেখে বুঝতে পারতেছি এটা একটা বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনটা আপনার গ্রাফিক্স আকারে আসতে পারে, ভিডিও আকারে আসতে পারে, টেক্সট আকারে আসতে পারে, যেভাবে আসুক না কেন একটা বিজ্ঞাপনকে আমরা বুঝি যে এটা বিজ্ঞাপন। বিজ্ঞাপন মানে কি? বিজ্ঞাপনের উদ্দেশ্য হলে মানুষকে বলা যে আমার প্রোডাক্টটা ভালো, আমার প্রোডাক্টটা কিনো, তাই না? বিজ্ঞাপনের উদ্দেশ্য হলো এটা, যে মানে প্রোডাক্টের ব্যাপারে মানুষকে বলবে, জানাবে এবং মানুষকে কিনতে উদ্বুদ্ধ করবে। তাহলে আমরা বিজ্ঞাপন দেখলে আমরা চিনি এটা হচ্ছে বার্জারের বিজ্ঞাপন, তাই না? এটা হচ্ছে কি? একটা চকলেটের অলিম্পিক একটা চকলেটের বিজ্ঞাপন। টিভিতে আমরা বিজ্ঞাপন দেখি, পেপারে বিজ্ঞাপন দেখি, ঠিক আছে? বিজ্ঞাপন আমরা দেখলেই চিনি। আচ্ছা, বিজ্ঞাপনের উদ্দেশ্য হলো জাস্ট আমার প্রোডাক্টটা ভালো, আমার প্রোডাক্টটা কিনো। 2 নম্বর হলো নিউজ। নিউজ কি? নিউজ হলো যে কোনো একটা নিউজ মানুষকে জানানো। এখানে কোনো বাণিজ্যিক স্বার্থ নেই। বিজ্ঞাপনের মধ্যে বাণিজ্যিক স্বার্থ আছে, এটা খুবই সুস্পষ্ট। এটা কি? প্রোডাক্ট বিক্রি করার জন্য। আচ্ছা, আমি আগে বিজ্ঞাপনের সাথে প্রোডাক্ট ডেসক্রিপশন পার্থক্যটা বুঝাই। এটা হলো একটা প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট ডেসক্রিপশনটা কি? একটা প্রোডাক্ট, একটা টাইটেল, প্রোডাক্টের ছবি, দাম, প্রোডাক্টের বিস্তারিত বিবরণ, ঠিক আছে? এটা হলো প্রোডাক্ট ডেসক্রিপশন। তাহলে বিজ্ঞাপনে বলা হবে আমাদের প্রোডাক্ট ভালো, আমাদের প্রোডাক্ট কিনো, জাস্ট মানে কি প্রচারের জন্য, পরিচিতির জন্য। এখানে খুব মানে অনেক বেশি তথ্য থাকবে না। আর প্রোডাক্ট ডেসক্রিপশনে পণ্যের ছবি থাকবে, পণ্যের নাম থাকবে, ছবি থাকবে, বিবরণ থাকবে, এসব কিছু থাকবে, ঠিক আছে? তারপরে প্রোডাক্ট ডেসক্রিপশনটা কমার্শিয়াল, বিজ্ঞাপনটা কমার্শিয়াল। এখানে উদ্দেশ্য দুইটা। বিজ্ঞাপনের উদ্দেশ্য হলো শুধু মানুষকে জানানো যে আমাদের একটা প্রোডাক্ট আছে, এই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আছে, মানুষকে জাস্ট জানানো। আর প্রোডাক্ট ডেসক্রিপশনের উদ্দেশ্য কি? আর একটু সুস্পষ্ট, যে মানুষকে সরাসরি কি করা? পণ্যের ব্যাপারে ইনফরমেশন প্রোভাইড করা, ঠিক আছে? তাহলে বিজ্ঞাপন এবং প্রোডাক্ট ডেসক্রিপশন যদিও বা সেম, বিজ্ঞাপনটা হচ্ছে শর্ট আর প্রোডাক্ট ডেসক্রিপশন হচ্ছে কি? ডিটেলস, ঠিক আছে? এটার দাম কত, এটাতে কি কি আছে, এটার ছবি কি, সব কিছু করা। আচ্ছা, তাহলে আমরা বিজ্ঞাপন বুঝলাম, প্রোডাক্ট ডেসক্রিপশন বুঝলাম, আর পার্থক্যটা বুঝলাম। পার্থক্যটা কি সুস্পষ্ট? বিজ্ঞাপনটা হচ্ছে ব্র্যান্ড প্রমোট করা, উদ্দেশ্য ব্র্যান্ড প্রমোট করা, আমাদের ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আছে সেটা জানানো। আর প্রোডাক্ট ডেসক্রিপশনের উদ্দেশ্য হচ্ছে একদম বিস্তারিতভাবে প্রোডাক্টের ছবি সহ বিস্তারিত বিবরণ মানুষের কাছে তুলে ধরা, মানুষ যেন খুব সহজে এটাকে কিনতে পারে। আচ্ছা, এরপর হলো নিউজ। নিউজ কি? যে কোনো একটা বিষয় মানুষের কাছে জানানো, নিউজ। এবং এটা হলো সম্পূর্ণ নন কমার্শিয়াল। যে কোনো নিউজই হচ্ছে নন কমার্শিয়াল। যেমন একটা নিউজ, এই যে এই নিউজটা, এই নিউজগুলো হলো কি? এই নিউজগুলোতে মানুষ পড়লে কোনো স্পেসিফিক কোনো কোম্পানির লাভ হবে না, কোনো প্রোডাক্টের বিক্রি বাড়বে না, কারো কোনো আর্থিক লাভেরও ক্ষতির সম্ভাবনা নাই, আবার আর্থিক লসেরও কোনো সম্ভাবনা নেই। আমেরিকার নির্বাচনে কে জিতলো, কে হারলো, এটা কি? এটা একটা নিউজ, ঠিক আছে? তো সবগুলো নিউজ। তাহলে নিউজ হলো সেগুলাই যেগুলোতে কোনো কমার্শিয়াল ইম্পর্টেন্স নাই, যেগুলো নন কমার্শিয়াল ভিউ, জাস্ট মানুষকে জানানোর জন্য। মানুষকে জানাতে হবে কেন? কারণ এই ব্যাপারে মানুষের আগ্রহ আছে, ঠিক আছে? মানুষের যে ব্যাপারে আগ্রহ আছে
সেটাই কি মানুষ জানবে, এবং সেটা হলো নিউজ। আচ্ছা, নিউজের পরে হলো প্রেস রিলিজ। আমি এখান থেকে দেখাই। আমরা এরকম যা যা জানলাম, আমরা অ্যাডভার্টাইজমেন্ট জানলাম, আমরা নিউজ, আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন জানলাম। আমরা অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে বুঝলাম, প্রোডাক্ট ডেসক্রিপশন সম্পর্কে বুঝলাম, দুইটা সেম বাট পার্থক্য আছে। এটা সংক্ষিপ্ত, এটা ডিটেলস। আমরা এখন বুঝবো আর্টিকেল, নিউজ রিপোর্ট এবং প্রেস রিলিজ, এই তিনটা নিয়ে। তিনটা একই রকম, কিন্তু অনেক পার্থক্য আছে। আমরা নিউজ রিপোর্ট বুঝলাম, এটা হলো এমন কোনো নিউজ যেটা সম্পর্কে মানুষের কৌতূহল আছে এবং সেটা কোনো কমার্শিয়াল ভিউ নেই। কিন্তু যদি কমার্শিয়াল ভিউ থাকে তাহলে সেটাকে আর নিউজ বলা হবে না, সেটাকে বলা হবে প্রেস রিলিজ। কমার্শিয়াল ভিউটা কি? আমি যদি বলি যে আমলকি খুব ভালো, আমলকির অনেকগুলো গুণ আছে, তাহলে এটা কি? এটা একটা নিউজ। মানে নতুন আবিষ্কৃত হয়েছে আমলকির এই গুণ আছে, মানে নতুন কোনো তথ্য, সেটা কি? নিউজ। ঠিক আছে, বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারছে কমলা আমলকিতে গেছে, সে আছে। কিন্তু যদি বলা হয় যে অমুক কোম্পানির আমলকির আচার খুব ভালো, তাহলে সেখানে কোনো একটা কোম্পানি লাভ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তখন সেটা কি হবে? হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট হবে, বাট এটা সরাসরি অ্যাডভার্টাইজমেন্ট হবে না, এটাকে বলবে প্রেস রিলিজ। অ্যাডভার্টাইজমেন্ট হবে সেটা, যেমন আমরা বিলবোর্ডে যে অ্যাডভার্টাইজমেন্ট দেখি, পেপারে যে অ্যাডভার্টাইজমেন্ট দেখি, টিভিতে যে অ্যাডভার্টাইজমেন্ট দেখি, হ্যাঁ, সেগুলো সরাসরি অ্যাডভার্টাইজমেন্ট। আবার কিছু অ্যাডভার্টাইজমেন্ট আছে ছদ্মবেশী অ্যাডভার্টাইজমেন্ট। ছদ্মবেশী অ্যাডভার্টাইজমেন্ট সেগুলো নিউজের মতো। নিউজের মতো একটা নিউজ পেপার একটা কলামে আসলো একটা কোম্পানির বিশেষ কোনো বিষয়, মাইক্রোসফটের অমুক মোবাইল বেরোয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি? এটা ছদ্মবেশী নিউজ, মানে ছদ্মবেশী অ্যাডভার্টাইজমেন্ট। দেখতে হচ্ছে নিউজের মতো, কিন্তু এই নিউজটা আসলে বিশেষ একটা কোম্পানির জন্য একটা কি গুরুত্ব বহন করে। ঠিক আছে, তাহলে ছদ্মবেশী নিউজ যেগুলো, সেগুলো হলো কি? প্রেস রিলিজ। আমি প্রেস রিলিজ দেখাই এখানে। হ্যাঁ, যেমন এইটার কোনো কমার্শিয়াল ভিউ নাই, এগুলো এই সরি ওই সবগুলো করে দাও এখানে। তুমি তোমার কাজ করো। কি চলে যাবে কেন? ব্যাটারি পানি চেঞ্জ করছো? অনেক কিছু মানে অন আছে, সব করে দাও। ফ্যান অফ করো। প্রজেক্টর লোড নিচ্ছে না কেন? এটা পানি কি ব্যাটারির পানি চেঞ্জ করা হয়েছিল? তো তাড়াতাড়ি অবস্থা কেন?
এর মধ্যে টেস্ট করো নাই? এদিকে চার্জ হয় নাই নাকি? তো এটা তো 3 ঘন্টা, তো 3-4 ঘন্টা তো থাকে। দেখ তাড়াতাড়ি ট্রাই করো। টিমভিউয়ার চালু করো। কি অফ কেন? কি করছেন? না না, ওটা করিও না। এটা নর্মালি অফ হোক, নর্মালি অফ হওয়ার পর তারপর আবার অন করতে হবে। ডাইরেক্ট অন করলে এটা ইয়ে হবে, তো ল্যাম্প জ্বলে যাবে। এটা নর্মালি অফ হয়ে যাবে, লাল বাতিটা নিবার পর তারপর আবার অন করতে হবে। হবে তো? আচ্ছা করো, এখন করো, নেক্সট টাইম করিও না, একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম নিউজ, আর আমরা এখন দেখবো প্রেস রিলিজ, মানে ছদ্মবেশী বিজ্ঞাপন, যেগুলোর কমার্শিয়াল ভিত্তি আছে। দেখুন মাইক্রোসফটের চমক, এটা হলো একটা, এটা নিউজের মতো, কিন্তু এটা আসলে বিশেষ একটা কোম্পানির লাভ হচ্ছে, তাই না? হ্যাঁ, ক্যামেরার জন্য কোন মেমোরি কার্ড, কর্মীদের গুগল, নতুন ল্যাপটপ, এটা একটা নিউজ, তাই না? কিন্তু লাভ হচ্ছে কার? কোনো একটা কোম্পানি, ঠিক আছে? তাহলে যেসব নিউজের ফলে কোনো একটা বিশেষ কোম্পানির লাভ হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হলো কি? প্রেস রিলিজ, ঠিক আছে? এখন প্রেস রিলিজটা কেন? দেখেন ডেল ল্যাপটপ, এখন ডেল ল্যাপটপ যদি বড় করে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, বড় করে বিলবোর্ড দেয়, পেপারে বিজ্ঞাপন দেয়, টিভিতে বিজ্ঞাপন দেয়, এটা খুব স্বাভাবিক বিষয়, কোম্পানিতে বিজ্ঞাপন দিবে, এবং এতে করে কোম্পানির অনেক বেশি টাকা খরচ হয়। আমার কথা কি শেষ পর্যন্ত শোনা যাচ্ছে? একদম পিছনে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা আমি বলতেছি, কাছে সময় আসতে হবে না। মানে কোম্পানি যদি কোনো একটা কিছু জন্য বিজ্ঞাপন দেয়, সেটা অনেক বড় বড় বিজ্ঞাপন দেয়, অনেক বেশি টাকা খরচ হয়, কিন্তু মানে বিজ্ঞাপনটা হচ্ছে প্রচারের একটা কৌশল, হ্যাঁ, এটা প্রাচীন কৌশল। আর বিজ্ঞাপনের সবচেয়ে অত্যাধুনিক কৌশল হলো কি? প্রেস রিলিজ। কেন? না আসলে এদিকে ইয়ে হবে, কারেন্ট আসছে কিনা তুমি বুঝবে কেমনে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখেন কোন একটা নিউজ যদি দেয়, একটা যদি বিজ্ঞাপন দেয়, সেটার মানে কম, গ্রহণযোগ্যতা কম, কারণ এটা বিজ্ঞাপন, এটা সবাই জানে। কিন্তু যদি সেটা নিউজ আকারে যদি আসে, তাহলে মানুষ অনেক গুরুত্ব সহকারে সেটাকে পড়ে, এই জন্য সেটার পাওয়ার বেশি, কারণ এটাকে মানুষ নিউজ হিসেবেই পড়ে। তো সে কারণে কোম্পানিগুলো এই যে বিজ্ঞাপনও দেয়, আবার কি প্রেস রিলিজও করে। মূলত প্রেস রিলিজগুলো অনেক সময় কি নিউজ মিডিয়াকে টাকা দিয়ে করায়, ঠিক আছে? যেমন এই বিজ্ঞাপনগুলো, এটা হচ্ছে সুস্পষ্ট বিজ্ঞাপন, তাই না?
এগুলো এগুলো সুস্পষ্ট বিজ্ঞাপন। এটা কার জন্য? সানসিল্কের বিজ্ঞাপন। এটার জন্য কোম্পানি টাকা পাবে, মানে মিডিয়া তো টাকা পাবে। হ্যাঁ, আবার এটার জন্য মাইক্রোসফটের চমক, হ্যাঁ, ক্যামেরার জন্য কোন মেমোরি কার্ড, আচ্ছা মাইক্রোসফটের চমক, এটার জন্য মাইক্রোসফট থেকে সরাসরি প্রথম আলো কোনো টাকা পাবে না, মাইক্রোসফট কোম্পানিকে কোনো টাকা দিবে না। কিন্তু মাইক্রোসফট কী করলো? মাইক্রোসফট জাস্ট এমন নতুন একটা কিছু নিয়ে আসলো যেটার মানুষের আগ্রহ আছে। এখন কোম্পানিটা এটা একটা কোম্পানি, কিন্তু সেই কোম্পানির প্রতি সাধারণ মানুষের আগ্রহ আছে, এবং সাধারণ মানুষের আগ্রহ থাকার কারণে পেপার এটাকে দেখাতে বাধ্য হচ্ছে। কেন? কারণ পেপার যদি এটাকে দেখায় তাদের কাটতি বেড়ে যাবে, তাদের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। ঠিক আছে? তো অনেক সময় যে কিছু সাধারণ বিষয় অনেকগুলো কোম্পানির সাথে অনেক মানুষ জড়িত হয়ে যায় এবং অনেক মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। ঠিক আছে? যেমন বাংলাদেশের গ্রামীণফোনকে যদি কোনো একটা নিউজ করা হয়, এটা সবাই পড়বে। কেন? কারণ গ্রামীণফোনের সাথে অনেকেই সম্পৃক্ত, দেশের বেশিরভাগ মানুষই সম্পৃক্ত। আচ্ছা, তো কোম্পানিগুলো মানে ওরা গবেষণা করে এমন কিছু তথ্য তারা দেয় যেগুলো প্রেস রিলিজ হয়ে অটোমেটিক্যালি কী হয়? ছড়ায় যায়। হ্যাঁ, বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন নিউজ পেপারে ছড়ায় যায়। তো যারা সারা বিশ্বব্যাপী, যেমন মাইক্রোসফট হয়তো কি প্রথম আলোকে চিনেও না, প্রথম আলো নামে একটা পত্রিকা আছে, এটা মাইক্রোসফট হয়তো কি জানেও না, কিন্তু মাইক্রোসফটের নিউজটা আমরা পড়তেছি। কেন? কারণ এই কৃতিত্বটা মাইক্রোসফটের, এই কৃতিত্ব প্রথম আলোর না। কেননা মাইক্রোসফট এমন একটা নিউজ তৈরি করছে, এমন একটা নতুনত্ব, এমন কিছু করছে, কারণ তারা জানে যে এটা জাস্ট যে কোনো একটা মিডিয়াতে মাইক্রোসফটের ওয়েবসাইটে দিবে, মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে সারা বিশ্বব্যাপী কি বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে সেটা চলে যাবে। ঠিক আছে? এবং তাদের বিনা খরচে বিজ্ঞাপন, তাদের কোনো খরচেই করতে হয়নি। হ্যাঁ, তো এখন প্রেস রিলিজ হওয়ার জন্য কী লাগে? প্রেস রিলিজ হওয়ার জন্য এমন কিছু লাগে যেটা কি গতানুগতিকতার বাইরে। যেমন গুগল একটা স্মার্টফোন আনতেছে একটু কি ডিফারেন্ট। ঠিক আছে? এখন ওইটা কি, ওইটা নিয়ে সবার আগ্রহ আছে। এখন ওইরকম একটা নিউজ আসলেই কি মানুষ এটাকে লুফে নিবে, বিভিন্ন মিডিয়া সেটাকে নিজের দায়িত্বে প্রচার করবে। মানে নতুনত্ব, যদি এমন কোনো প্রোডাক্টে কোনো একটা নতুন খবর থাকে, নতুনত্ব থাকে, তাহলে অবশ্যই কি মানে অটোমেটিক্যালি সেটা প্রেস রিলিজ হবে। ঠিক আছে? তো এই জন্য নিউজ আকারে যদি কোনো একটা কিছু করা হয়, নিউজ না, অ্যাডভার্টাইজমেন্ট আকারে কোনো একটা কিছু করা হলে সেটা অন্য কোম্পানি, অন্য মিডিয়া সেটাকে কী করবে না, স্প্রেড করবে না। কিন্তু প্রেস রিলিজ আকারে যদি কোনো একটা কিছু করা হয়, সেটা অটোমেটিক্যালি স্প্রেড হবে। তো সেই জন্য এটা হলো বিজ্ঞাপন প্রচারের একটা কৌশল। আমাদের মূল কাজটাই যদি বিজ্ঞাপন, আমরা যেটা করতেছি, আমরা শিখতেছি কি ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, অথবা কি SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আমরা বিজ্ঞাপনের কাজটাই শিখতেছি কীভাবে কোনো একটা কোম্পানিকে প্রমোট করব। তাহলে একটা কোম্পানিকে প্রমোট করার জন্য বিজ্ঞাপন করা যায়। কারেন্ট আসছে মনে হয়? একটা কোম্পানিকে, ফরহাদ ইলেকট্রিসিটি মনে আসছে, লাইট জ্বলতেছে না, তো দেন এটা সাউন্ড দেন। তাহলে আমরা শিখতেছি বিজ্ঞাপনের প্যাটার্নগুলো। তাহলে কোনো একটা কিছুকে প্রচার করার জন্য 1 নম্বরে বিজ্ঞাপন দিয়ে প্রচার করা যায়, 2 নম্বরে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে প্রচার করা যায়, ঠিক আছে, 3 নম্বরে প্রেস রিলিজ দিয়ে প্রচার করা যায়। হ্যাঁ, আর নিউজটা হলো নিউজ সাধারণত কি, এটা হলো নন কমার্শিয়াল। ঠিক আছে? আচ্ছা, মনে করেন ইউনিলিভার কোম্পানি, ইউনিলিভারের সানসিল্ক খুব ভালো, এটা হলো বিজ্ঞাপন। হ্যাঁ, আবার যদি ইউনিলিভার যদি এমন কিছু না পায়, নতুন কোনো প্রোডাক্ট না পায়, এখন ইউনিলিভার চাচ্ছে তারা প্রেস রিলিজ করবে। তাহলে কি করবে? তারা এমন কোনো একটা সমাজসেবামূলক কাজ করলো। হ্যাঁ, কি কাজ? হয়তো তারা এই কোনো একটা বিশেষ কিছুর জন্য সমাজসেবামূলক কাজ করতেছে। হ্যাঁ, ধর্মীয় কোনো কাজ অথবা সামাজিক কোনো কাজ। ঠিক আছে? তখন কি হবে? সেটা যতটুকু নিউজ তার চেয়ে সেটা প্রেস রিলিজ হয়ে যাবে। কারণ এই নিউজটা যত জায়গায় যাচ্ছে যে ইউনিলিভার বন্যা দুর্গতদের সাহায্য করতেছে। ঠিক আছে? তাহলে এখানে ইউনিলিভার নামটা কিন্তু কি চলে যাচ্ছে, লাখ লাখ মানুষের কাছে চলে যাচ্ছে, যতজন যাচ্ছে ততজনের কাছে ইউনিলিভার শব্দটা চলে যাচ্ছে। ঠিক আছে? এটাতে তাদের একটা ব্র্যান্ডিং হচ্ছে। হ্যাঁ, এটা কয় টাকার ত্রাণ দিচ্ছে, কিন্তু তাদের ব্র্যান্ডিংটা হয়ে যাচ্ছে অনেক বেশি, এবং এটা সবগুলো মিডিয়াতে ছাপা হবে, এবং যতগুলো মিডিয়াতে ছাপা হবে সবগুলোতে কি কোনো রকম কস্টিং ছাড়া। কিন্তু ইউনিলিভার যদি সবগুলোতে মানে বিজ্ঞাপন দিতে চাইতো, অনেক বেশি টাকা বিজ্ঞাপন। ঠিক আছে? এরকম অনেকগুলো কৌশল। আচ্ছা, আমরা নিউজ রিপোর্ট বুঝলাম, প্রেস রিলিজ বুঝলাম, তারপর আমরা
প্রোডাক্ট ডেসক্রিপশন বুঝলাম, অ্যাডভার্টাইজমেন্ট বুঝলাম। এখন আর্টিকেল জিনিসটা কি? আর্টিকেল হচ্ছে যদি আমি কোনো একটা কিছু নিয়ে বলি, কোনো একটা কিছু নিয়ে বিশদভাবে যখন আমি বলি, সেটা হচ্ছে একটা আর্টিকেল। আচ্ছা, আরেকটা বিষয় আছে ব্লগ। আমি বিষয়গুলোকে আলাদা আলাদা লিখলে ভালো হবে। এই দুটো হচ্ছে জোড়া, আর্টিকেল এবং প্রোডাক্ট ডেসক্রিপশন। নিউজ রিপোর্ট এবং প্রেস রিলিজ, এই দুটো হচ্ছে একই রকম। তারপর হচ্ছে ফেসবুক পোস্ট এবং ওয়েব পেজ, এই দুটো একই রকম। আরেকটা হচ্ছে আর্টিকেল এবং ব্লগ, এই দুটো একই রকম। এখন আর্টিকেল কি আর ব্লগ কি? আর্টিকেল হলো, আচ্ছা প্রথমে ব্লগটা বলি। ব্লগ হচ্ছে সেটাই যেটা খুব এক প্যারা সংক্ষিপ্ত করে লেখা হবে এবং যে কোনো একটা বিষয় নিয়ে লেখা হবে, ঠিক আছে? এবং সেই বিষয়টা হচ্ছে কি, যে কোনো একটা নন প্রফেশনাল লিখবে, সেটা হচ্ছে ব্লগ। এটা ব্যক্তিগত আবেগ হতে পারে, ব্যক্তিগত অনুভূতি হতে পারে, অথবা ব্যক্তিগত যে কোনো একটা বিষয় হতে পারে, সেটা হলো একটা ব্লগ, ঠিক আছে? যে কোনো মানুষ যদি কোনো একটা কিছু লেখে, সেটা একটা ব্লগ, ঠিক আছে? যেমন আমি যদি কাগজে কলমে একটা কিছু লিখি, সেটা কি, যেমন আমার একটা লেখা আমি লিখলাম, বাট আমার একটা লেখা সেটাকে যদি আমি ওয়েবে দিই, তখন ওয়েবের ভাষায় সেটাকে বলে একটা ব্লগ, ঠিক আছে? কি নিয়ে হতে পারে? আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো একটা কিছু লিখলাম, অর্থনীতি নিয়ে কোনো একটা কিছু লিখলাম, ঠিক আছে? কবিতা নিয়ে একটা কিছু লিখলাম, যে কোনো ঘটনা নিয়ে একটা মন্তব্য করলাম, ঠিক আছে? সব কিছু নিয়ে হলো একটা ব্লগ। আর আর্টিকেল কি, কোন একজন বিশেষজ্ঞ কোন একটা বিশেষ বিষয়ে যদি বিস্তারিতভাবে লেখে, মানে গবেষণামূলক কোনো প্রবন্ধ, সেটাকে বলা হয় আর্টিকেল। যেমন ম্যালেরিয়া রোগ নিয়ে যদি কোনো একজন রোগী বলে, সেটা হচ্ছে ব্লগ। আবার ম্যালেরিয়া রোগ নিয়ে যদি কোনো একজন গবেষক বলে, সেটা হচ্ছে কি, আর্টিকেল। কারণ রোগী এবং তাহলে ব্লগ মানে ম্যালেরিয়া রোগ নিয়ে যদি রোগী বলে, সেটা হবে একরকম, সেটা হবে তার অনুভূতি, তাই না, সুখের বা দুঃখের। কিন্তু আর্টিকেল যদি লেখে কোনো একজন ডাক্তার বা কোনো একজন বিশেষজ্ঞ যদি লেখে, সেটা হবে সম্পূর্ণ ভিন্ন। দুটার টপিক কিন্তু সেম, দুটার হেডিং কিন্তু সেম, ম্যালেরিয়া, কিন্তু ভিতরে কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। কারণ ডাক্তার কি বলবে, কেন হয়, এর জন্য কোন প্যারাসাইট দিয়ে কিভাবে প্রিভেন্ট করা যায়, এই বিষয়গুলো থাকবে, তাই না? আর রোগীর ইয়াতে কি থাকবে, ওগুলোর কিছুই থাকবে না, রোগীতে থাকবে তার অনুভূতি, ঠিক আছে? তার মানে হেডিং সেম, কিন্তু কন্টেন্টটা সম্পূর্ণ ভিন্ন। তো ব্লগ হলো ছোট লেখা এবং নন প্রফেশনাল লেখা, আর আর্টিকেল হলো প্রফেশনাল লেখা, প্রফেশনালদের লেখা, এবং সেটা বড় এবং সেটাকে বিশেষভাবে একদম বিস্তারিত লেখা, মানে সম্পূর্ণ লেখা, যে কোনো কিছু বাদ যাবে না, যে বিষয় নিয়ে লিখতেছি সেটা কি কোনো বিষয় বাদ যাবে না। তো আমরা ছোটকাল থেকে আর্টিকেল লিখতে আমরা অভ্যস্ত। আমরা ছোটকালে স্কুল কলেজে যে রচনাগুলো লিখছিলাম, রচনা, হ্যাঁ, সেই রচনা একটা আর্টিকেল, ঠিক আছে? যে কোনো বিষয় নিয়ে একটা রচনা লিখবেন, রচনা এবং আর্টিকেল একই কথা। তো আর্টিকেল হলো, আমি একটা আর্টিকেল দেখাই। এই যে আতা কেন খাবেন, এটা আতা খেলে কোনো কোম্পানি লাভ হবে? কোনো কোম্পানি লাভ হবে না। তাহলে এটা কি, একটা আর্টিকেল। এটা আমরা নিউজ বলতে পারি না, ঠিক আছে? এটা নিউজ না, এটা ব্লগও না, এটা হলো আর্টিকেল। কেন আর্টিকেল? কারণ এখানে কোনো একটা বিশেষ বিষয় নিয়ে বিস্তারিতভাবে বলা হচ্ছে, এবং সেটা বলতেছে কোনো একজন বিশেষজ্ঞ, এই ব্যাপারে কোনো একজন এক্সপার্ট। চা খেলে অফিসে ঘুম আসবে না, এই সময়ে যেসব জুস খাবেন, এগুলো সবগুলো আর্টিকেল, ঠিক আছে? তাহলে আর্টিকেল হলো সেই আর্টিকেলের বিষয়বস্তু হলো সেটাই যেটা মানুষের কাজে লাগে, এমন কোনো তথ্য দিয়ে যদি লেখা হয়, সেটা হলো আর্টিকেল। আর ব্লগ হলো যে কোনো মানুষই ব্লগ লিখবে, নিজের ব্যক্তিগত অনুভূতি। তো আমাদের ওয়েব কন্টেন্টের মধ্যে যে বিষয়গুলো কভার করে, আমাদের ওয়েব কন্টেন্ট মানে এই সব কিছু মিলেই ওয়েব কন্টেন্ট। ওয়েব কন্টেন্টের প্রকারভেদ কীরকম? এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, একটা প্রোডাক্ট ডেসক্রিপশন,
নিউজ রিপোর্ট, প্রেস রিলিজ, ফেসবুক পোস্ট, ওয়েব পেজ, আর্টিকেল, ব্লগ, সবগুলো কি? এগুলো সবগুলোই ওয়েব কন্টেন্ট। ঠিক আছে, মানে এটা একটা ওয়েব কন্টেন্ট, এটা একটা ওয়েব কন্টেন্ট, এটা একটা ওয়েব কন্টেন্ট, সবগুলো এগুলো আলাদা আলাদা ওয়েব কন্টেন্ট। আচ্ছা, ফেসবুক পোস্ট এবং ওয়েব পেজ পার্থক্য কি? ফেসবুক পোস্ট আমরা কি দেখি? আমরা আমাদের পার্সোনাল কোনো পোস্ট করি অথবা কমার্শিয়াল কোনো পোস্ট হয়, তাই না? দেখুন আমরা টয়টার ওয়েবসাইটে যাই। আপনি যদি টয়টার যদি ওয়েবসাইট খোলেন তো আপনি এটাই পাবেন, তাই না? ফেসবুক পোস্টে যা আছে ওয়েবসাইটেও তা আছে। এই জিনিসটা আপনি যদি ওয়েবসাইট করেন তাও পাবেন, ওয়েবসাইটেও পাবেন, টয়টার ওয়েবসাইটে। তাহলে মূলত তেমন কোনো পার্থক্য নাই, ফেসবুক পোস্ট এবং ওয়েব পেজের মধ্যে কোনো পার্থক্য নাই। বিষয় হলো আমি একটা কিছু লিখলাম, লেখার পর সেটাকে আমি চাইলে ফেসবুকে পোস্ট করতে পারি, চাইলে আমি ওয়েবসাইটে পোস্ট করতে পারি। ঠিক আছে, হুবহু সেম জিনিস। যখন আমি ওয়েবসাইটে পোস্ট করবো সেই জিনিসটা, তখন সেটাকে বলা হবে ওয়েব পেজ। আর যখন সেটাকে আমি ফেসবুকে পোস্ট করবো তখন বলা হবে ফেসবুক পেজ। মূলত একই জিনিস, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। আশা করি এটুকু ক্লিয়ার। এখন আমরা শিখবো আমরা কিভাবে জিনিসগুলো লিখবো, কিভাবে তৈরি করবো। আমি এখন দেখাবো আর্টিকেল কিভাবে লিখবো। আর্টিকেল আমরা কি জন্য লিখবো? কারণ এসইওর কাজ করার জন্য আমাদেরকে প্রচার করতে হবে। তো আমরা আর্টিকেল কেন লিখবো? মূলত আমাদের কাজ হলো কমার্শিয়াল বিষয়গুলো নিয়ে। বায়ার আমাদেরকে কোনো একটা প্রোডাক্ট দেবে, এই প্রোডাক্টটার বিজ্ঞাপন দিতে হবে, তাই না? এখন কমার্শিয়াল জিনিস যখন আপনি প্রচার করবেন তখন নন কমার্শিয়াল জিনিস অনেক বেশি বেশি আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি কত ভালো নন কমার্শিয়াল জিনিস করতে পারেন তার উপর ডিপেন্ড করবে কমার্শিয়াল বিষয়টা আপনি কত ভালো স্প্রেড করতে পারেন। এক্সাম্পল দিই, টিভিতে আমরা নাটক দেখি, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখাই। শুধু যদি অ্যাডভার্টাইজমেন্ট দেখাইতো আমরা কেউ টিভি দেখতাম না। এখন এটার জন্য কী করে? ভালো ভালো নাটক, সিনেমা, মুভি অনেক কিছু দেখায়, তাই না? এগুলোর মাঝখানে কী করে? বিজ্ঞাপন দেয়। এখন যেই কন্টেন্টটা যত ভালো, তাই না, যেই প্রোগ্রামটা যত বেশি ভালো হয় সেই প্রোগ্রামটার মধ্যে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া হয় সেগুলো অনেক বেশি মানুষে দেখে। তার মানে কোনো একটা বিজ্ঞাপন কতজন মানুষে দেখবে সেটা ডিপেন্ড করে ওই বিজ্ঞাপনটা কিসের ভিতরে দেওয়া হচ্ছে। এটা কি অনেক জনপ্রিয় প্রোগ্রামের মধ্যে দেওয়া হচ্ছে নাকি কম জনপ্রিয় প্রোগ্রামের মধ্যে দেওয়া হচ্ছে? আমি কি বুঝতে পারছি? তাহলে ওটা হচ্ছে কন্টেন্ট। এখানে নাটক একটা কন্টেন্ট, টিভিতে সিনেমা একটা কন্টেন্ট। এটা হলো কি, নাটকটা নন কমার্শিয়াল কন্টেন্ট, কারণ নাটকের মধ্যে কোনো প্রোডাক্টের কথা বলা হয় না, সিনেমার মধ্যে কোনো প্রোডাক্টের কথা বলা হয় না। ঠিক আছে, সম্পূর্ণ নন কমার্শিয়াল। ওই নন কমার্শিয়াল কন্টেন্টটা যত ভালো হবে সেটার উপরে ডিপেন্ড করবে আপনার কমার্শিয়াল ভিতরে যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা কত মানুষের কাছে স্প্রেড হবে। ঠিক আছে, তাহলে আমরা কাজ করবো মূলত কমার্শিয়াল কোম্পানিকে স্প্রেড করা। সেই জন্য আমাদেরকে অনেক বেশি পরিমাণে স্ট্রং হতে হবে, বেশি পরিমাণে আমাদেরকে ভালো জানতে হবে নন কমার্শিয়াল কন্টেন্টগুলো রাইট করা। আপনি যত বেশি ভালো নন কমার্শিয়াল কন্টেন্ট রাইট করতে পারবেন তত বড় প্রফেশনাল আপনি হতে পারবেন। আচ্ছা, এখন আমি দেখাবো আর্টিকেল কিভাবে লিখতে হবে। আর্টিকেল লেখার যে বেসিক স্ট্রাকচারগুলো আমরা একটা আর্টিকেল আগে দেখি, দেন আমরা বেসিক স্ট্রাকচারগুলো বুঝি। আতা কেন খাবেন? প্রথমে টাইটেল, তারপর ছবি, তারপর বিবরণ। আমরা কয়টা পেলাম অংশ? 3টে অংশ, একটা টাইটেল, ছবি, বিবরণ, তাই না? আর কিছু আছে? আর কিছু নেই। আমরা প্রথমে হেডিং, ইমেজ,
আচ্ছা, আর্টিকেলের স্ট্রাকচার হলো এটা মোট 4টা অংশ। একটা হবে হেডিং, ইমেজ, ডেসক্রিপশন এবং লিঙ্ক। লিঙ্কটা সব জায়গায় থেকে থাকতেও পারে, নাও থাকতে পারে। লিঙ্কটা কেন? এই যে আতা কেন খাবেন, আতা কেন খাবেন, আমি এটাকে নিচে একটা কি দিতে পারি, লিঙ্ক দিতে পারি। লিঙ্কটা কেন? মানুষ আরও জানার জন্য, যে আরও বিস্তারিত জানার জন্য নিচে লিঙ্কে ক্লিক করুন। আচ্ছা, আমি লিঙ্কটা কিসের লিঙ্ক দিতে পারি? যেমন দেখেন, আমি যদি আতা লিঙ্কের ভিতরে আমি উইকিপিডিয়াতে যাই, তখন আমি এই লিঙ্কটা দিতে পারি যে আপনি আর বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন, তাই না? লিঙ্কটা দিতে পারি, তাহলে মানুষ আরও বিস্তারিত জানবে। এরকম যে কোনো একটা লিঙ্ক আমি দিতে পারি, মানে প্রাসঙ্গিক যে কোনো লিঙ্ক। কারণ আপনি একটা বিষয় নিয়ে যতই বলেন, এটা শেষ হবে না। আমি 1 পৃষ্ঠা লিখলাম, 2 পৃষ্ঠা লিখলাম, 5 পৃষ্ঠা লিখলাম, এটা আসলে শেষ হবে না। তথ্য হলো অসীম। তো আরও জানার জন্য আমরা মানুষকে কি এই তথ্যগুলো দেবো। তাহলে একটা আর্টিকেলের মেইন হেডিং, ইমেজ, ডেসক্রিপশন এবং লিঙ্ক। এখন হেডিংটা কেমন হতে হবে? হেডিংটা হতে হবে যেন এমনভাবে যেন মানুষ এটা পড়তে আগ্রহী হয়। যেমন এখানে বলা হয়েছে যে আতা কেন খাবেন, এটা ছাড়া আরো অনেকভাবে হেডিংটা বলা যায়, আরো অনেক আকর্ষণীয় ভাবে হেডিংটা বলা যায়। হেডিংটা হতে হবে আকর্ষণীয়, এবং মানুষ এমনভাবে হেডিংটা পড়ার পর যেন ওইটা পড়ার মানুষ মানে অনেক বেশি আগ্রহী হয়। যেমন এই হেডিংটা একটা সাধারণ হেডিং, আতা কেন খাবেন, বাট এটাকে আরো অনেক ইন্টারেস্টিং ভাবে লেখা যাইতো। কিভাবে? আতা খাওয়ার আতার কিছু অসাধারণ গুণ, তাই না? আতা খাওয়ার কিছু আশ্চর্য উপকারিতা, তাই না? তাহলে আতা কেন খাবেন এটা খুব সাধারণ একটা কথা, বাট আতা খাওয়ার কিছু আশ্চর্য উপকারিতা এটা একটু অসাধারণ কথা। কথা দুটি একই, বাট প্রকাশভঙ্গিটা ভিন্ন। তো আমাদের টাইটেলের প্রকাশভঙ্গি এমন হইতে হবে যেন সেটা খুব বেশি মানুষকে মানে আকর্ষণীয় হয়, হঠাৎ করে মানুষকে আকৃষ্ট করে ফেলতে পারে। মানুষ আকৃষ্ট হলে আমার জিনিসটা পড়বে, না হলে মানুষ পড়বে না। তাহলে আমাদের হেডিংটা হতে হবে কি? আকর্ষণীয়। আকর্ষণীয় মানে কি? অসাধারণ। অসাধারণ মানে কি? সাধারণ না। ভেরি গুড। অসাধারণ মানে যেটা সাধারণ না, মানে সাধারণভাবে যে কথাটা বলা হবে, ঠিক আছে, সেটা আমরা অসাধারণভাবে বলবো। প্রত্যেকটা কথা এরভাবে অসাধারণভাবে বলা যায়, ঠিক আছে। যেমন এটা 100% সুতির কাপড়, মানে 100% কটন। এটাকে আমরা অসাধারণভাবে বললে কিভাবে বলা যায়? না, হ্যাঁ, সুতার নিয়ে বলেন, যেটা হচ্ছে আরামদায়ক সুতির কাপড় দ্বারা তৈরি, তাই না? তাহলে 100% সুতির কাপড়, আর আমি যদি জাস্ট একটা শব্দ অ্যাড করে দিই আরামদায়ক সুতির কাপড়, যদি আমি আরেকটু ভালোভাবে অ্যাড করে দিই আরামদায়ক ও টেকসই সুতির কাপড়, পার্থক্যটা বুঝে গেল? তাহলে সুতির কাপড় খুব সাধারণ, কারণ সবগুলো সুতির কাপড়, বাট আমার সুতির কাপড়টা কি? আরামদায়ক আবার টেকসই, ঠিক আছে। তাহলে আমরা যখন কোনো কিছু হেডিং লিখবো তখন হেডিংটা সাধারণভাবে বলা যাবে না, বলতে হবে কিভাবে? অসাধারণভাবে। তাহলে যেটা মানুষকে খুব সহজে আকৃষ্ট করবে, মানুষ এটার গুরুত্ব বুঝতে পারবে। আকৃষ্ট করা মানে কি? মানুষ হেডিং দেখে বুঝবে যে এইটার হেডিং এর নিচে যেটা লেখা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার লাইফের জন্য ইম্পর্টেন্ট, এবং এই যেটা না জানলে আমার লাইফটা বৃথা। তারপরে সেই ফিলিংসটা দিতে হবে, ঠিক আছে। মানুষ প্রতিদিনই সবসময় আতা খাচ্ছে, হ্যাঁ, কিন্তু কি আতার আশ্চর্য কিছু গুণ, তাই না? আতার কিছু আশ্চর্য অজানা গুণ, হ্যাঁ, তো তার কি এটা জানা দরকার আছে। কারণ এটা না জানলে কি হবে, সে ভবিষ্যতে যে আতা খাবে, আতা খাওয়ার পর সে কি মানে থাকবে কি থাকবে না, হ্যাঁ, এটা তো তাকে মানে এটা তার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে।
হেডিং নিয়ে এটুকুই, জাস্ট আমাদের কনসেন্ট্রেশন থাকবে এটাই, যেন আমরা যেটা লিখবো মানুষকে বুঝাবো যে নিচের এই প্রবন্ধটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট এই ফিলিংসটা মানুষকে দেওয়া। আমাদের মূল কনসেন্ট্রেশন থাকবে এটাই, মানুষকে মানে ক্যাপটিভেট করা, মানুষকে পড়তে বাধ্য করা, তার মধ্যে একটা আকর্ষণ, তার মধ্যে একটা অনুভূতি তৈরি করা। সেই জন্য এটাকে স্কিপ করে ফেলে না যায়। আমরা যখন পেপার পড়ি আমরা অনেক নিউজ দেখি না, 10 টাকা দিয়ে একটা পেপারে কিনে আমরা কয় টাকা উসুল করতে পারি, বড় যে 2 টাকা উসুল করি, তাই না? কেন উসুল করতে পারি না? কারণ আমরা অত সময় নেই যে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বো। আমরা যেটা করি, যেটার হেডিংটা পড়ি, হেডিংটা যদি আমাদের আকৃষ্ট করতে পারে পড়ি, নাহলে পড়ি না। আমি পড়ার আগে ডিসাইড করি যে নিউজটা কি আমার জন্য দরকারি নাকি দরকারি না। এটা যত গুরুত্বপূর্ণ নিউজ হোক, বাট আমার জন্য গুরুত্বপূর্ণ কিনা সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমেরিকাতে কে নির্বাচিত হয়েছে বা নির্বাচিত হয় না, এটা হতে সারা বিশ্বের অনেক মানুষের জন্য ইম্পর্টেন্ট, বাট আমার জন্য ইম্পর্টেন্ট নাও হইতে পারে, আমি পড়বো না। মানে নিউজ কখনো কি কতটা গুরুত্বপূর্ণ সেটার উপর মানে ডিপেন্ড করে না, আমার জন্য গুরুত্বপূর্ণ কিনা সেটাই আমার জন্য ইম্পর্টেন্ট। কোথাও একটা কি আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হলো মনে করেন পেপারে, হ্যাঁ, এখন এটা কি কেউ পড়বে না, তাই না? কারো কাছে নিউজটা একেবারে গুরুত্বহীন, আবার কারো কাছে নিউজটা কি অসামান্য অসাধারণ গুরুত্বপূর্ণ। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, ইমেজটা হতে হবে এমন যেন ওই ইমেজটা দেখে মানুষ কি করে, এটার যে একটা নতুন কিছু সে পাচ্ছে, ইন্টারেস্টিং একটা কিছু, সেরকম তার মধ্যে একটা ফিলিংস চলে আসে। ঠিক আছে, ইমেজটা হতে হবে খুবই ঝকঝকে, একদম ক্লিয়ার এবং বিশেষ অর্থপূর্ণ, মানে অর্থপূর্ণ ছবি। ইমেজ এখানে কোনো অ্যানিমেশনের দরকার নাই, কোনো ভিডিওরও প্রয়োজন হয় না, জাস্ট ইমেজ হলে হয়। আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনে দেখছিলাম যে এখানে অ্যানিমেশন দিতে হয়, ছবি দিতে হয়, তাই না, ভিডিও দিতে হয়। এটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশনের ক্ষেত্রে। আর ইমেজ দিতে হয় অনেকগুলো, একটা প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। কিন্তু আর্টিকেলের ক্ষেত্রে অনেকগুলো ইমেজ প্রয়োজন হয় না, জাস্ট একটা ইমেজ এনাফ। এবং সেই ইমেজটা হবে অর্থপূর্ণ ছবি। এখন অর্থপূর্ণ ছবি মানে কি? আমি যদি একটা মানুষের ছবি তুলি, ইহা একখানা মানুষ ছবি তুললাম, তাই না? আবার পাশে আটটা ছবি তুললাম, ইহাও আটখানা মানুষ। আমরা দুটি ছবির মধ্যে পার্থক্য বলে দিতে পারি, একখানা মানুষের মুখ কালো আর একখানা মানুষের কি মুখ হাসি উজ্জ্বল, তাই না? মানে একখানা মানুষ আনন্দ আছে, একখানা মানুষ কি কষ্টে আছে, ঠিক আছে, সুখে দুঃখে আমরা বলে দিতে পারি। তাহলে ছবির একটা অর্থ থাকে, ঠিক আছে? তো অর্থপূর্ণ ছবি বলতে আমরা কি বুঝাতে চাচ্ছি? যেমন আমি যদি বলি যে আমি একটা মানুষকে একই মানুষের ছবি দেবো, 5 রকম করে ছবি দেবো, কিভাবে 5টা ছবির 5টা কি অর্থ থাকবে। একই মানুষের আমি ছবি দেবো, একটা হাসি, একটা কান্না, একটা টেনশন, একটা উচ্ছ্বাস, তাই না, একটা পাগলামি। 5 রকম ছবি আমি দিতে পারি না? তো আমি যদি নিচে কোনো ক্যাপশন লিখে নাও দিই যে এটা হাসির ছবি, এটা কান্নার ছবি, এটা কি বলে দিতে হয়? বলে দিতে হবে না, এটা দেখলেই মানুষ বুঝতে পারবে। তার মানে ছবি কথা বলে, ছবির কি আছে সুনির্দিষ্ট অর্থ আমরা বুঝতে পারি। তো আমরা ইমেজ যেগুলো দেবো সেই ইমেজটা কি শুধু মানে ইমেজের জন্য না, ইমেজের একটা সুস্পষ্ট অর্থ থাকবে, সুস্পষ্ট উদ্দেশ্য থাকবে। আচ্ছা, 1 নম্বর হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে ইমেজটা হবে আপনার কমন ছবি না, এটা আনকমন ছবি, যেই ছবিটা মানুষ মানে কল্পনা করতে পারে না, ঠিক আছে, আনকমন। আনকমন ছবি কি? আমি এর আগে বলছিলাম যে মেসি কি খেলে, ফুটবল খেলে। এখন মেসিকে যদি আমি কি ক্রিকেট জার্সি পরিহিত অবস্থায় দেখাটা কি, মেসিকে ব্যাট হাতে দেখাটা সেটা অস্বাভাবিক। হ্যাঁ, যদি আমি এমন একটা ছবি দিই মেসি কি ক্রিকেট খেলতেছে, তাহলে ছবিটার প্রতি মানুষের দৃষ্টি আকৃষ্ট হবে বেশি, তাই না? মানুষ অনেক বেশি পরিমাণে কৌতূহলী হবে। এখন মেসি ফুটবল নিয়ে দৌড়াচ্ছে, এটা খুব সাধারণ একটা ছবি, একটা চেনা ছবি, আমাদের এটা নিয়ে আমাদের খুব একটা আগ্রহ থাকবে না। তাহলে আনকমন ছবি, যেটা আনকমনের প্রতি মানুষ সবসময় আকৃষ্ট হয়, ঠিক আছে? যেমন আমি একটা জিনিস দেবো, একটা ফলের ছবি দেবো, সেই ফলটা উপরের ছবি না দিই, আমি যদি ফলটা কেটে দিই, একটা ছবি দিলাম, পাশে কি ফলটা কেটে দিলাম, ঠিক আছে, তাহলে আরো অনেক স্পষ্টভাবে আমি কি ফলটা দেখাচ্ছি, ঠিক আছে? আমি একটা আপেলের ছবি দিলাম, আমরা লাল আপেল দেখতে অভ্যস্ত, এখন আমি যদি একটা গ্রিন আপেল দিই, ঠিক আছে, সেটা একটু আনকমন, সেটাই কি জিনিস সুন্দর হবে। তাহলে ছবিটা হতে হবে অর্থপূর্ণ এবং আনকমন। এখন অর্থপূর্ণ ছবি আমরা কিভাবে পাবো?
যে প্রথম আলোর যে নিউজটা আতা আতা কেন খাবেন, এখন আতার কি আরো ছবি ছবি পাওয়া যাবে না? আমরা একটা অর্থপূর্ণ ছবি খুঁজি আমরা, এখানে জাস্ট এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে না যে আতার পুষ্টিগুণ নিয়ে বলা হয়েছে, সেটা কিন্তু আমরা ছবি দেখে ক্লিয়ার। এখান থেকে আপনি হেডিংটা যদি বাদ দেন, ডেসক্রিপশনগুলো যদি বাদ দেন, যে কাউকে যদি আপনি ছবিটা দেখান, বলো ছবিটা কি বলে, কেউ যদি বলে হ্যাঁ ছবিটা বলতেছে আতার পুষ্টিগুণ, তাহলে বলবেন হ্যাঁ ছবিটা ঠিক আছে। বাট এই ছবিটা যদি আমি কাউকে দেখাই, যে কেউ বলবে যে এটা হয়তো আতা আতা চাষ করার জন্য কোনো একটা কিছু লেখছে, আতা কাল্টিভেশন, এটা হতে পারে, তাই না? অথবা আতা কোনো একটা আতা বিক্রি করে এবং কোনো একটা ফল বিক্রেতা এই জিনিসটা দিছে আতা বিক্রি করার জন্য, অনেক কিছু হতে পারে না? ছবিটা কিন্তু সুস্পষ্ট না। আমরা একটু সুস্পষ্ট ছবি দেখি, যা এখানে বিষয়টা হচ্ছে আতার পুষ্টিগুণ, তাই না? ফুড ভ্যালু। দেখেন আমি যদি ইমেজে সার্চ করি, আতার ইংরেজিটা আমরা বের করি সুগার ফ্রুট, তাই না? আচ্ছা, যদি আমরা তাৎক্ষণিকভাবে এটা করতে না পারি, আমরা একটু ট্রান্সলেটে যাই। জাস্ট এক লিখে দিলাম আতা, translate.google.com, আমরা একদিকে দিলাম আতা, আতাকে ইংরেজিতে কি বলে? কাস্টার্ড আপেল, কাস্টার্ড আপেল বলে, আরো অনেক কিছু বলে, যাই হোক কাস্টার্ড আপেল, ঠিক আছে? এখন কাস্টার্ড আপেল লিখে যদি আমি গুগলে সার্চ করি, আমি যদি গুগল ইমেজে সার্চ করি, আসতেছে না? আচ্ছা, এখন ওই ছবিটির চাইতে যেহেতু এটা খাবার, তাহলে আমরা আস্ত আছে আবার কি কাটাও আছে, তার মানে আস্ততে দেখা যাচ্ছে শুধুমাত্র কি বাইরের আবরণটা, বাইরের কোষাটা, কিন্তু ছবিটা কিন্তু আরো ক্লিয়ার, আমরা বিচিটা ভিতরে সবকিছু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে চামড়া, শ্বাস সবকিছু আমরা দেখতে পাচ্ছি, তার মানে আরো ক্লিয়ারলি আমরা এটাকে দেখাতে পারতেছি। আমি যদি এখানে লিখি কাস্টার্ড আপেল ফুড ভ্যালু, এই ছবিটার একটা বিশেষ একটা অর্থ আছে। মানে ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে একটা বিশেষ, হ্যাঁ, একটা বিশেষ সময়ে আতা খাওয়াটা অনেক বেশি কি ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আমরা এটা কোনো টাইটেলও নেই, কোনো কিছু নেই, বাট ছবিটা দেখে আমরা বুঝতে পারতেছি। মানে একটা আতার পাশে যদি আমি দু একটা কাঁটা চামচ রাখি, তখন কি জিনিসটা স্পষ্ট না? কাস্টার্ড আপেল উইথ স্পুন, আমরা ছবিটা নিজেরাই তৈরি করতে পারবো যে একটা আতা, একটা আস্ত আতা, একটা কাটা আতা
এর পাশে কি দুইটা চামচ, একটা নর্মাল স্পুন আর একটা কাঁটা চামচ। বেশ, তার মানে এই ছবিটাই কথা বলবে না। তার মানে ছবিটা থেকে কেউ বলবে না যে এটা কাল্টিভেশনের জন্য বলতেছে, কেউ বলবে না যে কোনো বিক্রেতার জন্য বলতেছে। এটা কি জন্য? আতার কোনো একটা গুণ নিয়ে, অথবা খাবার, আতাকে খাবার হিসেবে এখানে উপস্থাপন করা হচ্ছে। এটাকে কোনো প্রোডাক্ট হিসেবেও না, এটা কাল্টিভেশনের জন্য না, অন্য কোনো বিষয় না। ঠিক আছে? এই যে আমরা এই ছবিটা দিতে পারি পাশাপাশি, একটা আস্ত আপেল, একটা খণ্ডিত আপেল, এবং কি এটা জাস্ট খাবার প্রস্তুতি চলতেছে। তাহলে আমরা যে ছবিগুলো দেবো সবগুলো ছবি হবো অর্থপূর্ণ ছবি। এখন আপনারাই বলেন, প্রথম আলোর এই ছবিটা থেকে আপনারা সন্তুষ্ট? তার মানে এটাকে অর্থপূর্ণ হয়েছে? হয়নি। এটা হচ্ছে আরো ভালো অর্থপূর্ণ ছবি তৈরি করা যাইতো। ঠিক আছে? এখন এটা কার ভুল? অথবা যে প্রথম আলোতে কাজটা করতেছে সে কি আরো ভালোভাবে তৈরি করার সুযোগ ছিল, বাট সে করেনি। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন ডেসক্রিপশন। আচ্ছা, যেটা বলেছিলাম, একটা অর্থপূর্ণ আর হলো আনকমন। ঠিক আছে? আনকমন। এখন আতার আমি আনকমন একটা ছবি দেব। আনকমন ছবিটা কি? মনে করুন ডাক্তারের কমন ছবি হলো ডাক্তার করবে করে কি ছুরি কাছে নিয়ে সে কি দাঁড়াবে, অথবা স্টেথোস্কোপ নিয়ে দাঁড়াবে। এটা একটা কমন ছবি। বাট ডাক্তার চাইনিজ প্রোডাক্ট নিয়ে দাঁড়ায় থাকবে, পোজ দিবে। তাহলে ছবিটা দেখলেই মানুষ ছবিটার প্রতি দৃষ্টি আকৃষ্ট হবে, তাই না? তাহলে ছবিতে এমন একটা চমক থাকবে যে চমকটা মানুষকে মানে এড়াতে পারবে না। দেখুন ডাক্তার কেন চাইনিজ প্রোডাক্ট নিয়ে দাঁড়াইয়ে? ঠিক আছে? হয়তো মানে হবে কি, হেডিং হচ্ছে কি, ধরুন ডাক্তারদের অতিরিক্ত ফিস নেই, এটা নিয়ে কিছু একটা লিখবে। হ্যাঁ, যে ডাক্তারদের মানে অতিরিক্ত কি মানে ডাক্তারদের মানে কষাই হিসেবে ডাক্তারকে উপস্থাপন করবে। ঠিক আছে? মানে অতিরিক্ত ফিস নিচ্ছে ডাক্তাররা, এরকম একটা নিউজ। বাট সেই নিউজের ছবি হবে কি, একটা ডাক্তার চাইনিজ প্রোডাক্ট নিয়ে দাঁড়ায় আছে। তাহলে ছবিটা মানুষকে আকৃষ্ট করবে, মানুষকে একটু আনন্দ দিবে, ছবিটা মানুষকে একটু ভাবাবে, এবং মানুষের ওই নিউজের প্রতি আকৃষ্ট করবে। এখন আবার ডাক্তার যদি আমরা কি করি, আমরা যদি এমন একটা ছবি দিই, ডাক্তারের খুব ভদ্র একটা ছবি দিই, একটা ভদ্র ছবি, একটা ডাক্তার সাহেব একদম সেই যে একটা স্টেথোস্কোপ নিয়ে দাঁড়ায় আছে, তাহলে সেটা মানুষ দেখবে, দেখার পর চোখ ফিরিয়ে নেবে। এইটা আর এমন কি একটা কমন ছবি। ঠিক আছে? তাহলে আমাদের ছবিটা হতে হবে আনকমন। তো আপনারা দেখেন, প্রথম আলোর মতো একটা প্রথম সারির দৈনিক পত্রিকা আমরা দেখতেছি, তাদের অনেকগুলো ভুল আছে। তাদের হেডিং লেখাতে ভুল আছে, প্লাস তাদের কি তাদের ইমেজে ভুল আছে। তাদের ইমেজটা অর্থপূর্ণ হয়নি, হেডিংটা আকর্ষণীয় হয়নি। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন ডেসক্রিপশন। তো আপনি এইভাবে প্রথম আলোর যদি এই অবস্থা হয়, আপনি এইভাবে প্রত্যেক যে কোনো নিউজ পেপার এখন দেখলেই, যে কোনো ধরনের রিপোর্ট দেখলে আপনি কি ওই মনে মনেই দেখতে পারবেন যে এটা কি লেখছে, এটা হচ্ছে অনেক ভালো লেখা যেত। মানে আপনি তাদেরকে এখন ক্রিটিক্স যেটা বলে, মানে সমালোচনা করতে পারবেন। সমালোচনা খারাপ জিনিস না। সিনেমার সমালোচনা হয়, আবার সমালোচককে আলাদা করে টাকা দেয়। সমালোচনা মানে ওইটা বুঝে ওইটা সম্পর্কে একটা মন্তব্য করা। যেমন আমরা এখন করতেছি কি, একটা সমালোচনা করতেছি। ঠিক আছে? কিসের? এটা ক্রিটিক্স। ইংরেজিটা বললে খুব ভালো হয়, ক্রিটিক্স। সমালোচনা খুব খারাপ, ক্রিটিক্স খুব ভালো। মানে রাজনীতি খুব ভালো, পলিটিক্স খুব খারাপ। আচ্ছা, ডেসক্রিপশনটা কি? এখন ডেসক্রিপশনের মধ্যে কি থাকবে? এমন কিছু থাকবে, ডিটেলস থাকবে। এখন ডিটেলস মানে কি, আমি গরুর রচনা লিখলাম। ঠিক আছে? এখন গরুর ইতিহাস নিয়ে আমি বিশাল করে লিখে ফেলছি। ঠিক আছে? এখানে তো আমি যখন কোনো একটা কিছু নিয়ে লিখবো, সেই লেখাটা হতে হবে পূর্ণাঙ্গ। মানে কি, আমি গরুর ইতিহাস লিখবো, গরুর কয়টা হাত পা লিখবো, গরুর অর্থনৈতিক ভূমিকা লিখবো। ঠিক আছে? গরুর উপকারিতা লিখবো, অপকারিতা লিখবো। তাহলে যতগুলো বিষয় গরুর সাথে সম্পৃক্ত সবগুলো লিখবো। তাহলে এটা আমার কমপ্লিট। প্রয়োজন আমি একটার জন্য একটা টপিক নিয়ে 3 লাইন লিখি, কোনো সমস্যা নেই, বাট আমার বিষয়টা কমপ্লিট। ঠিক আছে? বাট আমি গরুর ইতিহাস নিয়ে লিখে ফেললাম কি বিশাল কি কয়েক পৃষ্ঠা, আর বাকিগুলো জাস্ট ছোট ছোট করে লিখে দিলাম, অথবা কয়েকটা জিনিস কি বাদে দিলাম, গরুর উপকারিতা অপকারিতা এগুলো বাদে দিলাম। তাহলে আমার লেখাটা কমপ্লিট হবে। বাট সব কিছু মিলে যদি আমি 1 পৃষ্ঠার মধ্যে লিখতে পারি, আমার এটা একটা সম্পূর্ণ একটা কি রচনা, তাই না? মানে কোনো বিষয় বাদ দেওয়া হয়নি।
এক পৃষ্ঠায় হলেও সেটা সম্পূর্ণ। কিন্তু আমি যদি একটা বিষয়কে নিয়ে অনেক বেশি এমফাসাইজ করি, কয়েকটা বিষয় বাদ দিই, তাহলে আমি যদি 10 পৃষ্ঠাও লিখি সেটা সম্পূর্ণ না। আমি কি বুঝতে পারছি? তাহলে আমরা যখন ডেসক্রিপশনটা লিখবো তখন আমরা যেটা ব্যাপারে আমাদের কনসেন্ট্রেশন থাকবে সেটা হলো সম্পূর্ণ হচ্ছে কিনা, কোনো পয়েন্ট বাদ যাচ্ছে কিনা, কোনো বিষয় বাদ যাচ্ছে কিনা। কোনো বিষয় মানে কি, আমার যে বিষয়ের হেডিং, মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমি হেডিং যেটা লিখছি সেটার সাথে সম্পূর্ণভাবে কি আমার এটা ম্যাচ করতেছে কিনা, হেডিংয়ের যে টপিকটা সেই টপিকটা পরিপূর্ণভাবেই আমার এখানে আসতেছে কিনা। ঠিক আছে, হেডিংয়ের টপিকটা। আচ্ছা, এখন আমাদের হেডিংয়ের টপিকটা কি, আতার পুষ্টিগুণ অথবা এরকম কিছু। এখন আমরা টোটাল বিষয়টা কিভাবে পাবো? এখন দেখেন, 1 নম্বর হচ্ছে পরিপূর্ণ লিখতে হবে। লিখে ফেলি। এক নম্বর হচ্ছে পরিপূর্ণ, তাই না? পরিপূর্ণ লেখা। 2 নম্বর হচ্ছে আপনার মানে প্রথমে থাকবে ভূমিকা, প্রথমে থাকবে সামারি, তারপরে থাকবে পয়েন্ট ইনফো। ইনফরমেশন উইথ পয়েন্ট। আচ্ছা, প্রথমে আমরা লিখবো সামারি। ডেসক্রিপশন লেখার জন্য আমরা শুরু করব, ডেসক্রিপশনের শুরুতে একটা সামারি লিখতে হবে। যাই এটা তো পরিপূর্ণ লিখতে হবে, এটা তো বুঝতে পারছেন। ডেসক্রিপশনের শুরুতে লিখতে হবে একটা সামারি, তারপর আমরা বাকি তথ্যগুলো লিখবো। ঠিক আছে, যেমন এটা আটা খাওয়ার উপকারিতা, আমরা সামারিতে লিখবো কি, আটা খুব ভালো একটা জিনিস, এটা এরকম, এটা খেলে অনেক উপকার হয়, হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই দরকারি। তাহলে এটা লিখলাম কি, এটা খেলে অনেক উপকার হয়, অনেক, কিন্তু বিস্তারিত লিখি না। হ্যাঁ, তারপর আমরা লিখলাম যে নিচে মানে আটা খেলে নিম্নলিখিত উপকারগুলো পাওয়া যায়। এটা একটা সামারি। ঠিক আছে, মানে আমি কি বলতে যাচ্ছি সে বলার জন্য আমি কি প্রিপারেশন নিলাম, তাই না? তারপর আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে পয়েন্ট আকারে লিখবো। দেখুন এখানে যখন হচ্ছে এই যে এটুকু হলো সামারি, এর পরেরগুলো হলো পয়েন্ট আকারে। এই যে 1টা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট, 4টা পয়েন্ট। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু কোনো কি খুব মানে একদম স্পেসিফিক কোনো তথ্য দেওয়া নেই। এখানে অটুকু তথ্য দেওয়া আছে, যতটুকু কি ভূমিকা। আমরা একটা রচনা লেখার আগে আমরা ইয়ে লিখি না, ভূমিকা লিখি না? ভূমিকা থেকে কোনো স্পেসিফিক তথ্য দেওয়া থাকে না, জাস্ট আমি কি বলতে যাচ্ছি, এই রচনাতে কি বলতে যাচ্ছি সেটাই কি মানে বলা থাকে, একটা প্রস্তুতিমূলক কিছু কথা বলা থাকে না। আতা সুপরিচিত ফল, এতে রয়েছে নানা গুণ। কি গুণ সেটা কোথায় আছে? নিচে আছে। হ্যাঁ, শুধু স্বাদের কারণেই নয়, স্বাস্থ্যের জন্য একটি দারুণ উপকারী। ভিটামিন সির মতো নানা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, শরীরের অতিষ্ঠকারী মুক্ত কণা থেকে মুক্তি দিতে পারে। এছাড়া কোষ্ঠকাঠিন্য পরিষ্কার ও রুচি কারণ পাওয়া যায়, বিশেষ করে বলেন ভিটামিন। আচ্ছা, একটু হলো ভূমিকা, জাস্ট একটুকু দিয়ে আমাদের আগ্রহটা বাড়াচ্ছে। হ্যাঁ, যে লেখাটাতে অনেক গুরুত্বপূর্ণ কিছু আছে। এরপর এই যে চোখের কর্নিয়া রেটিনাকে সুরক্ষিত রাখে, একটা গুণ। 2 নম্বর হচ্ছে ডায়েটরি ফাইবার থাকে, এটি হজমের জন্য ভালো। এটা হচ্ছে রেটিনাকে সুরক্ষিত রাখে, হজমের জন্য ভালো। এটা যত বড় করে লেখা হোক না কেন, মূল কথা একটাই, হজমের জন্য ভালো। এটা কি শ্বাসনালীর প্রদাহ কমায়, তাই না? এরপর হচ্ছে রক্ত প্রবাহে ঠিক রাখতে সাহায্য করে। তারপর হচ্ছে কি, এটা আয়রন আছে, রক্ত শূন্যতা দূর হয়, তাই না? তাহলে আমরা এই লেখাটাকে অত বড় করে না লিখে, এত বড় করে লিখলে, এইভাবে লিখলে মানুষের পড়তে একটু অসুবিধা হয়, মানুষ পড়তে বোরিং ফিল করে। ঠিক আছে, আমি লেখাটাকে এভাবে লিখতে পারি যে আতা অনেক ভালো একটি ফল। আতা প্রকৃতির
অসামান্য অবদান, ঠিক আছে? তো আদাতে মানে অনেকগুলো গুণ আছে, যেগুলো কি আমাদের অনেকগুলো ঔষধি গুণ আছে, অনেকগুলো পুষ্টি গুণ আছে, মানে আশ্চর্য রকমের ঔষধি গুণ এবং নিম্নলিখিত আশ্চর্য রকমের এবং ঔষধি গুণ এবং পুষ্টিগুণ আছে। নিচে লাগবে 1, আতা খেলে চোখের কর্নিয়া ও আতার কিছু উপাদান চোখের কর্নিয়া ও রেটিনাকে সুস্থ রাখে। 2, এটা কি না এটা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে। 3, এটা হৃদরোগের ঝুঁকি কমায়, তাই না? আমরা এক লাইন করে লিখবো এবং এখানে 1, 2, 3 দিয়ে লিখবো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, তাহলে মানুষের পড়তে সুবিধা হবে, মানে সহজ পাঠ্য, ঠিক আছে? আর এভাবে যখন আমরা লিখবো, এই যে মূল কথাটা, যেমন এখানে এটার মূল কথাটা আগে সেটা আমাকে কষ্ট করে এখান থেকে একটুকু যেটা পড়ে তারপর বুঝতে হচ্ছে আমাকে মূল পয়েন্টটা কি। কিন্তু এটা করার আগে আমি সবগুলো ঠিকই করব, কিন্তু আতা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে, এই জিনিসটা আমি কোথায় রাখবো? আগে রাখবো, ঠিক আছে? এটা কি হৃদরোগের ঝুঁকি কমায়, এটা 2 নাম্বার। 2, হৃদরোগের ঝুঁকি কমায়, এটা হচ্ছে হেডিং, পয়েন্টের হেডিং। তাহলে কলম দিয়ে আমি পুরো জিনিসটা লিখবো, তাই না? 3, এটা অপ্রয়োজনীয় কোলেস্টেরল শরীর থেকে বের করে দেয়, তাই না? অথবা রক্ত প্রবাহ ঠিক রাখতে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, তাই না? রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এখানে প্রত্যেকটা প্যারা যদি আমি একটা করে হেডিং দিতাম তখন মানুষের পড়তে আরো সহজ হতো, মানে জিনিসটা হচ্ছে সুখপাঠ্য, আকর্ষণীয় না, সুখপাঠ্য। একটা হচ্ছে সুখপাঠ্য, একটা হচ্ছে দুঃখপাঠ্য। এটা হচ্ছে দুঃখপাঠ্য। যেমন কিছু কবিতা আছে না, মানে সনেট, হ্যাঁ হ্যাঁ, সনেট গুলা কি এটা হচ্ছে সুখপাঠ্য নাকি দুঃখপাঠ্য? হ্যাঁ, মধুসূদন দত্তের সনেট সুখপাঠ্য নাকি দুঃখপাঠ্য? দুঃখের সাথে পড়তে হয়, তাই না? কারণ অনেকগুলো পড়বেন, একটা লাইন 2টা লাইন অনেকবার পড়বেন কিন্তু কিছুই বোঝা যাবে না, ঠিক আছে? এরকম আছে না? আবার অনেকগুলো আছে অনেক বড় কিন্তু কি খুব সহজে জিনিসটা বোঝা যায়। এখন আমরা দুঃখের সাথে পড়ছি, হ্যাঁ, কারণ পাস করতে হবে, কিন্তু এখানে তো মানে পাঠককে তো আর পাস করতে হবে না। সুতরাং পাঠকরা সেটাই করবে যেটা সহজ পাঠ্য, যেটা দুঃখ পাঠ্য সেটা পাঠক পড়বে না, ঠিক আছে? মানে পাঠকের কাছে কত সহজ আপনি উপস্থাপন করতে পারবেন এটার উপরে ডিপেন্ড করে পাঠক এটা কত ভালোভাবে জিনিসটাকে পড়বে। এখন আপনার এই জিনিসটা পড়বে কোন মানুষ, হয়তো ল্যাপটপের স্ক্রিনে অথবা তার মোবাইল ফোনের স্ক্রিনে। এখন ল্যাপটপের স্ক্রিনে যখন পড়বে তখন মানে আমরা বই যেভাবে মনোযোগ দিয়ে পড়ি, অনেক সময় নিয়ে পড়ি, মানুষ ল্যাপটপের দিকে অত সময় নিয়ে তাকায় না, এইভাবে পড়ে না। আমরা ল্যাপটপে আপনি মুভি দেখেন, ইটস ওকে, হ্যাঁ, মুভি দেখে আপনি অনেকক্ষণ তাকায় দেখতে পারেন, কারণ অনেক দূর থেকে দেখেন, চোখের উপর সরাসরি কোনো প্রেশার ক্রিয়েট করে না। মুভি দেখেন, সিনেমা দেখেন, টিভি দেখেন, আমরা মোটামুটি দেখি, ঠিক আছে? যখন আমরা কোনো কিছু পড়ি সে পড়াটা কিন্তু স্বাভাবিক না, কারণ রিফ্লেকশন আমাদের চোখে আসতেছে অনেক বেশি সময় ধরে, কি দীর্ঘ সময় তাকা যায় না। তো সেই কারণে মানুষ যখন কোনো কিছু কম্পিউটার স্ক্রিন থেকে ইলেকট্রনিক কোনো ডিভাইস থেকে যখন মানুষ পড়ে তখন সে খুব দ্রুত পড়ে শেষ করে ফেলতে চায়, অত মানে বিস্তারিতভাবে সে কি পড়ার মতো ধৈর্য থাকে না, সময় থাকে না এবং সে অস্থির থাকে, ঠিক আছে? তো সেই জন্য আমরা যখনই কোনো একটা কিছুকে ওয়েবে দেব তখন আমরা কি করব, খুব সহজে যেন সে পড়ে ফেলতে পারে সে ব্যবস্থা করব। সহজে পড়ে ফেলতে পারবে কিভাবে? এখানে 4টা যে পয়েন্ট ছিল, এই 4টা পয়েন্টের শুরুতেই যদি আমি তাকে বলে দিতে পারতাম, পয়েন্টের মূল শব্দটা যদি আমি বলে দিতে পারতাম, তাহলে সে বাকি অংশটুকু না পড়েই সে কি শুধু পয়েন্ট দিয়ে পয়েন্টগুলো পড়লেই সে বুঝে ফেলতে পারতো, ঠিক আছে? যেমন আমি বললাম আতার আশ্চর্য কিছু গুণ, তারপর সে ছবিটা দেখলো, আতার ছবি, কয় সেকেন্ড লাগবে? 1 সেকেন্ডে সে পড়লো এটা হেডিংটা, আর 1 সেকেন্ডে দেখলো ছবিটা, তাই না? 2 সেকেন্ড। আর 3 সেকেন্ডের মধ্যে সে কি পড়লো? মনে করুন এই ইয়াটা পড়লো না, কোনটা ভূমিকাটা পড়লো না, এটা পড়ার দরকার নেই, হ্যাঁ, পড়লো না, জাস্ট 1 নম্বরে পড়লো এটা শর্করার পরিমাণ না, এটা কি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি, 1 নম্বর কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি, কোলন, তারপর আমি বাকিগুলো লিখি, ঠিক আছে? 2 নম্বর হৃদরোগের ঝুঁকি কমাই, 2 নম্বর এখানে লিখবো হৃদরোগের ঝুঁকি কমাই, কোলন, তারপর বাকিগুলো লিখবো, ঠিক আছে? এভাবে যদি আমি 4টা পয়েন্ট লিখতাম তাহলে মানুষ আমার কিওয়ার্ডগুলো দেখেই খুব দ্রুত বুঝে ফেলতে পারতো। বড় জোর লাগতো কতক্ষণ? 3 সেকেন্ড।
কয়টা শব্দ মানুষ পড়তো? 1 2 3 1 2 3 4 5 5টা শব্দ মানুষ পড়তো। পড়তো না, জাস্ট দেখতো। কয় সেকেন্ড লাগতো? বড়দিন 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, হ্যাঁ 3 সেকেন্ড। তাহলে টোটাল বিষয়টা লাগতেছে কয় সেকেন্ড? 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে মানুষ দেখলো, মানে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে। ইন্টারাকশনটা দেখেন পাঠকের সাথে। পাঠক প্রথমে কি হলো, আমার হেডিংটা দেখে সে কি আকৃষ্ট হইল, ছবিটা দেখে সে খুব মানে কি মজা পাইলো, ইন্টারেস্টিং ফিল করলো, হ্যাঁ সাথে সাথে সে ডেসক্রিপশনটা পড়ে ফেললো, পড়ে বুঝিয়ে ফেললো। ঠিক আছে, আমার 5 সেকেন্ডের মধ্যে তার মধ্যে অনেকগুলো কি প্রতিক্রিয়া তৈরি করতে পারছি, তাকে আকৃষ্ট করতে পারছি, তাকে আনন্দ দিতে পারছি, তাকে কি একটা বিশাল একটা জিনিসের মানে পড়ার জন্য আগ্রহী করতে পারছি, তাকে আমরা পড়াতে পারছি এবং তাকে আমরা বুঝাতে পারছি। কতটুকু বুঝাতে পারছি? সংক্ষিপ্ত আকারে মোটামুটি বুঝাতে পারছি। আমি কি বুঝাতে পারছি? তো যখন আমরা মানে ওয়েব কন্টেন্ট লেখার ক্ষেত্রে সবসময় আমরা যেটা মনে করব যে আমাদের লেখাটা পড়বে তারা পাঠক না, তারা হচ্ছে কি, তারা হচ্ছে লেখক, তারা দেখেই বুঝে ফেলতে চাইবে। ঠিক আছে, তাহলে আমরা কাজ করবো কাদের জন্য? লেখকদের জন্য। আর আমাদের সময় কতক্ষণ? 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের মধ্যে আমাদেরকে কি পরিমাণ বুঝতে হবে? সময় কম, কিন্তু বুঝতে হবে অনেক বেশি। ঠিক আছে, তাহলে এটা আমাদের উপস্থাপন যদি এভাবে হয়, আমি 5 সেকেন্ডের মধ্যে তাকে মোটামুটি আমি বুঝে ফেলতে পারবো। এই বোঝার পর সে পয়েন্টগুলো পড়ার পর যখন তার মধ্যে একটা মানে স্যাটিসফ্যাকশন আসবে, যখন সে বুঝবে যে না আমার ভিতরে বিষয়টা আরো ভালোভাবে জানা দরকার, তখন সে শান্ত হবে, তখন সে স্থির হবে, তখন সে ওই প্রত্যেকটা পয়েন্টের পাশের প্রত্যেকটা প্যারা পড়বে, খুব ধীরে সুস্থে পড়বে। কারণ এতক্ষণ চলে সে অস্থির, এতক্ষণ সে ডিসাইড করতে পারতেছিল না যে এটা পরে আমার পোষাবে কি পোষাবে না, আমার যে 1 মিনিট সময় নষ্ট হবে এটা কি পোষাবে কি পোষাবে না, এতক্ষণ সে বুঝতে পারে না। বাট এখন সে বুঝতে পারছে যে এটা কি তার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ তার আদা বাগান আছে, সুতরাং এটাই তার ভালো জানা দরকার, অথবা সে আদার চাষ করতে যাচ্ছে। তখন সে সুস্থির হবে এবং কি ধীরে সুস্থে সে পড়বে। ঠিক আছে, পড়ার পরে কি হবে, এটা নিয়ে এটা তার ভালো লেগে গেছে, এই টপিকটা তার ভালো লাগছে, এখন এটা নিয়ে এসে আরো বেশি জানতে চাই, অনেক কিছু সে জানতে চাই। তখন তার জানার জন্য আমরা কি করব, নিচে একটা লিঙ্ক দেবো, একটা রেফারেন্স লিঙ্ক দেবো। হ্যাঁ, আমরা আরো যা অন্য যা আছে আমরা কিসের একটা রেফারেন্স লিঙ্ক দেবো, কিন্তু আমরা এখানে বলতেছি অল্প, সে যা আগ্রহী সে কি লিঙ্কে ক্লিক করে আরো অনেক কিছু জানতেছে। তার মানে আমরা এই লেখার মাধ্যমে আমরা 3 রকম পাঠককে আমরা সার্ভ করতে পারতেছি। একরকম পাঠক যারা খুব দ্রুত বুঝে ফেলতে চায়, 5 সেকেন্ডের মধ্যে সে মোটামুটি জিনিসটা বুঝে যাবে, নাম্বার 1। নাম্বার 2, যারা বোঝার পরে যারা কি মোটামুটি বিস্তারিতভাবে জানতে চায়, 2 নাম্বার। আর 3 নাম্বার হলো অতি আগ্রহী পাঠক। এই জিনিসটা পড়ার পর যে কেউ কি অনেকে এটার প্রতি অতিরিক্ত কি মানে আগ্রহী হয়ে যাবে। যারা অতিরিক্ত আগ্রহী, যে তারা চিন্তা করবে যে না আর সারা কিছু করবো না, শুধু এটাকে নিয়ে জানবো। ঠিক আছে, তখন তাদের জন্য আমরা কি তাদেরকে সার্ভ করতে পারবো কি দিয়ে, লিঙ্ক দিয়ে নিচ্ছে। ঠিক বুঝে গেল? আমরা লেখাটা লিখতেছি ছোট করে, আমরা লেখাতে প্রথমে মানে কি মানুষকে আকর্ষণ করতেছি, টাইটেল দিয়ে ছবি দিয়ে মানুষকে আনন্দ দিচ্ছি, প্লাস তার আকর্ষণটাকে বাড়াচ্ছি। আমরা ডেসক্রিপশনটাকে এমনভাবে লিখতেছি যেন খুব দ্রুত সে বুঝতে পারে, আবার ডেসক্রিপশন নিচে আমরা লিঙ্ক দিচ্ছি যেন কি করতে পারে, সে আরো বিস্তারিত জানতে পারে। ঠিক আছে, তো আমরা কি করব, এই যে আর্টিকেলটা আমরা লিখলাম, আর্টিকেলের মাঝখানে মাঝখানের কোন একটা জায়গায় আমরা বিজ্ঞাপন দিতে পারবো। আমরা তো ওয়েবের বিভিন্ন জায়গায় দেখি একটা লেখার মাঝখানে বিজ্ঞাপন, আগে বিজ্ঞাপন, পিছে বিজ্ঞাপন, পাশে বিজ্ঞাপন, আমরা অনেক জায়গাতে বিজ্ঞাপন দিতে পারি। লেখাটাকে লিখলাম, এই লেখাটাকে লিখলাম, পাশে আমরা এরকম একটা বিজ্ঞাপন দিয়ে দিতে পারি। হ্যাঁ, অনেক জায়গায় আমাদের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ আছে। তো কেউ যদি লেখাটাকে শেয়ার করে, একজন যদি আরেকজনকে পাঠায়, তখন বিজ্ঞাপন সহ শেয়ার হবে। তার মানে লেখাটা যদি 1 লাখ মানুষের পড়ে, 1 লাখ মানুষের কাছে যাবে। এখন এরকম একটা ভালো মানের কন্টেন্টের পাওয়ার কেমন? মনে করেন 100 জন মানুষ কাজ করতেছে, একদিকে কাজ করতেছে 100 জন মানুষ এক কোম্পানিতে, আর কোম্পানিতে কাজ করতেছে 1 জন মানুষ। এখন কার পাওয়ার বেশি? যে কোনো কাজের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা যেটা বেশি, সেটার পাওয়ার বেশি। কিন্তু এই কাজের ক্ষেত্রে যে ইন্টেলেকচুয়াল কাজ যেগুলো, সেগুলোতে আপনার সংখ্যাটা ব্যাপার না, কত মাথা সেটা ব্যাপার না। এখানে 100 জন মানুষের কাজ একজনই করতে পারবে, বরং 1000 মানুষের কাজ একজনই করতে পারবে। কিভাবে? 100 জন মানুষ আর্টিকেল তৈরি করতেছে, আর্টিকেল তৈরি করে পোস্ট করতেছে, কতজন দেখতেছে আর্টিকেলগুলো?
মূল উদ্দেশ্য তো হচ্ছে মানুষের সাথে বোঝানো, কোম্পানির বিজ্ঞাপনটা প্রচার করা কিনা উদ্দেশ্য। আর্টিকেলটা হচ্ছে একটা জাস্ট অজুহাত, ঠিক আছে? এখন মানে একজনে করতেছে 100 জনে দেখতেছে, অথবা 1000 জনও দেখতেছে, এভাবে 100 জনে কাজ করতেছে, 100 জন মিলে অনেকগুলো আর্টিকেল তৈরি করতেছে, টোটাল মানুষকে দেখাতে পারলো 10 লাখ, ঠিক আছে? অথবা একজনে 1000 করে 100 জনে কত 1 লাখ। আর কোম্পানিতে কাজ করতেছে না, একজনে 100 করে 1000 করে 1 লাখ, হ্যাঁ। আরেকদিকে কাজ করতেছে মাত্র একজন। এখন সে শুধুমাত্র একটা আর্টিকেল তৈরি করছে সারাদিনে, অনেক কষ্ট করে কোনো রকম একটা আর্টিকেল তৈরি করছে। সেই আর্টিকেলটা ছাড়ার পরে সে অনেক ভালো মানের আর্টিকেল, এবং সেই আর্টিকেলটা কি অটোমেটিক্যালি মানে কি ছড়ায় যাচ্ছে। যখন মানুষ দেখতেছে আর্টিকেলটা ভালো, সে তার বন্ধুকে শেয়ার করতেছে, ফেসবুকে শেয়ার করতেছে, টুইটারে শেয়ার করতেছে, এদিকে শেয়ারিং হয়ে হয়ে সেটা ভাইরাল হয়ে গেল, সেটা চলে গেলো 50 লাখ মানুষের কাছে, হয় না? এরকম অনেকগুলো আর্টিকেল আমাদের ফেসবুক পোস্টে চলে আসে না? অনেকগুলো সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর ডায়লগ, ওই ছবির মতো অনেকগুলো মানে লেখা, অনেক কিছু আমাদের কাছে চলে আসে, এবং দেখা থেকে এইগুলো অনেকের কাছে চলে যায়, তাই না? কেন? কারণ এগুলো ভালো মানের জিনিস, কারো কোনো ক্রিয়েটিভিটি, এবং সেই ক্রিয়েটিভিটিটা আমি যদি একটা জিনিস দেখতে পছন্দ করি, ভালো লাগে, সেটা আমি শেয়ার করি, ঠিক আছে? তো শেয়ারিং হতে হতে চলে যায়, হ্যাঁ। তো ওইখানে 100 জন মানুষ কাজ করতেছে, 100 জন মানুষ মিলে পৌঁছাতে পারলো কতজন মানুষের কাছে? 1 লাখ মানুষের কাছে। আর আরেকজনে কি করতেছে? একজনে একা কাজ করতেছে, অনেকগুলো কন্টেন্ট শেয়ার তৈরি করে না, শুধু একটা কন্টেন্ট তৈরি করতে সারাদিনে, কিন্তু সেটাই হয়ে গেছে 50 লাখ পাঠক। আমি কি বুঝতে পারছেন? তাহলে কার কাজ বেশি? একজনের কাজে বেশি। ওখানে 100 জন নয়, যদি 1000 মানুষ যদি কাজ করে, তারপরে কি 1000 মানুষের চেয়ে কি একজনের কাজ বেশি, ঠিক আছে? হ্যাঁ, মানে আমাদের মানসিক শ্রমের যে কাজগুলো, ইন্টেলেকচুয়াল কাজগুলো কখনো সংখ্যা মানুষ কত সেটা নিয়ে কি মানে ডিসাইড করে না। তো সেই জন্য কোম্পানিগুলো এই ইন্টেলেকচুয়াল কাজের ক্ষেত্রে দেখে যে কার কাজের কোয়ালিটি ভালো, যার কাজের কোয়ালিটি ভালো তাকে কোম্পানি অনেক বেশি টাকা দিয়ে স্যালারি দিয়ে রাখবে। এখন যায় 50 লাখ মানুষের কাছে পৌঁছতে পারে, তাকে যদি কোম্পানি অনেক বেশি স্যালারি দেয়, যে 1000 মানুষকে দেখাতে পারতেছে তাকে যদি 1 টাকা স্যালারি দেয়, আর যে এত মানুষকে দেখাতে পারতেছে 50 লাখ মানুষকে যে দেখাতে পারবে, তার স্যালারি কত গুণ বেশি বেশি হওয়া উচিত। ওর যদি 1 টাকা হয়, ওর বেতন হবে 200 টাকা, ওর বেতন হবে 500 টাকা, তাই না? কারণ 500 গুণ বেশি কোম্পানির উপকার পাচ্ছে না। ওর যদি 1 টাকা হয়, ওর হবে 100 টাকা। তো এই জন্য কি আপনি যদি ভালো কন্টেন্ট লিখতে পারেন, মানে কন্টেন্ট রাইটিং এর কাজটা এটা পারার বিষয় না, এটা অমুকও পারে তমুকও পারে, কিন্তু আপনার পারাটা হবে ডিফারেন্ট। প্রথমত যে কন্টেন্ট লেখছে সেও পারে, আমরা দেখলাম তার পারার সাথে আপনাদের পারার পার্থক্য আছে। আপনি কি বুঝতে পারছেন? তো শুধু পারাটা ব্যাপার না, কথা হচ্ছে কোয়ালিটি, কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ মানে লেখা হবে। তো যদি আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন, শুধু এই কন্টেন্ট লেখার কাজেই অনেক পরিমাণ কাজ, অনেক বেশি পরিমাণ কাজ, এবং সবচেয়ে বেশি হাইয়েস্ট স্যালারি পে করে কন্টেন্ট রাইটিং এর কাজে। একটা ওয়েবসাইট তৈরি করেন, সেখানে কন্টেন্ট লাগবে, তাই না? একটা আপনি গেমস তৈরি করেন, অথবা একটা অ্যাপস, মোবাইলের একটা অ্যাপস তৈরি করেন, সেখানেও কন্টেন্ট লাগবে। কারণ অ্যাপসের মধ্যে আপনি অ্যাপসে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ইনফরমেশন দেখবেন, তাই না? ইনফরমেশনগুলো সাজিয়ে গুছিয়ে লেখা, সেগুলো কি কন্টেন্ট। একটা সফটওয়্যার তৈরি করেন, সেগুলো কন্টেন্ট লাগবে। সফটওয়্যার খুলবেন, একটার পর একটা ইনফরমেশন আসবে, কিসের পরে কি ইনফরমেশন, এগুলো সাজানো, সেটাও কন্টেন্ট। একটা ডিকশনারি সফটওয়্যার তৈরি করেন, ওই ডিকশনারি সফটওয়্যারের ফ্রেমটা তৈরি করা, যেখানে ক্লিক করলে এটা আসবে, এখানে ক্লিক করলে এটা আসবে, ফ্রেমটা তৈরি করা খুব সহজ। সবচেয়ে বড় কাজ কি? কন্টেন্টগুলো অ্যাড করা, ঠিক আছে? তো ফেসবুকের পেজ তৈরি করেন, সেগুলো কন্টেন্ট লাগবে, সব জায়গায় কন্টেন্ট লাগবে। মানে ওয়েবে আমরা যা দেখি সব কিছু কন্টেন্ট। আমরা যে কোনো পাবলিসিটিতে, যে কোনো প্রকাশনা, পেপার, টিভি, আপনার এই নিউজ পেপার যা দেখি সবগুলো কি কন্টেন্ট। কন্টেন্টের পরিমাণ অনেক বেশি। তো কন্টেন্ট এতদিন ছিল, সব জায়গায় সবসময় কন্টেন্ট ছিল। যেমন একটা পেপার যেটা ছাপাই ছিল প্রিন্টিং কন্টেন্ট, তাই না? টেক্সট কন্টেন্ট। একটা পেপার যা ছাপায় সেটা হলো টেক্সট কন্টেন্ট। একটা টিভি যা দেখায় সেটা হলো ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট, তাই না? অ্যানিমেশন কন্টেন্ট। আর আমরা অনলাইনে কোন ধরনের কন্টেন্ট দেখাতে পারি? একসাথে সবগুলো। আমরা টেক্সট কন্টেন্ট দেখাতে পারি, পাশাপাশি ভিডিও, অডিও, অ্যানিমেশন সবগুলো আমরা একসাথে দেখাতে পারি, যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে, অন্য কোনো মিডিয়াতে দেখা যায় না। বলেন, আমাদের আর্টিকেল নিয়ে কি ক্লিয়ার? আর্টিকেল কিভাবে লিখতে হবে? তাহলে মেইন আইটেম কয়টা এখানে? 4টা। একটা কি? হেডিং, ইমেজ, ডেসক্রিপশন, লিঙ্ক।
তাহলে আপনারা যতটুকু ক্লাস করছেন এরপরে যদি টোটালি জিনিসটাকে আর না দেখেন, মোটামুটি জিনিসগুলো মনে থাকবে না? সহজ না বিষয়গুলো? জাস্ট একটা জিনিস মনে রাখলে হবে যে আমি সাধারণভাবে লিখবো না অসাধারণভাবে লিখবো। একটা হচ্ছে অসাধারণ, আরটা হচ্ছে কি সহজে মানুষকে বুঝিয়ে ফেলবো। আমার সময় হচ্ছে 5 সেকেন্ড, ঠিক আছে? জাস্ট এই দুইটা শব্দ মনে থাকলেই আপনার পুরো প্রসেসটা মনে থাকবে। আমি তখন যা বুঝলাম, আমি যদি সবকিছু যদি সামারাইজ করি তাহলে হবে দুইটা শব্দ, একটা হচ্ছে কি অসাধারণ, আরটা হচ্ছে 5 সেকেন্ড, ঠিক আছে? তাহলে আর্টিকেল রাইটিং সমান সমান কি? অসাধারণ প্লাস 5 সেকেন্ড, ব্যাস হয়ে গেল। এটা লিখে দিই। অসাধারণ প্লাস 5 সেকেন্ড, ব্যাস হয়ে গেল। যেগুলো ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করে আর্টিকেল একটা জানেন, খুব সহজ, অসাধারণ প্লাস 5 সেকেন্ড। আচ্ছা, আপনারা যদি এটা বুঝতে পারেন তাহলে বাকিগুলো আমি খুব সহজে আপনাদেরকে বুঝাতে পারবো। বাকিগুলোর জন্য আমাদের আর কোনো ইয়ে নেই, টেনশন হবে না। কারণ আমরা যা কিছু লিখবো, আমরা যত ধরনের ওয়েব কন্টেন্ট তৈরি করবো, সবগুলো ওয়েব কন্টেন্টে এই কথাটা প্রযোজ্য। একটা কি সাধারণভাবে বলা যাবে না, অসাধারণভাবে বলতে হবে, আর খুব 5 সেকেন্ডের মধ্যে মানুষকে বুঝাতে হবে। এটা প্রত্যেক ওয়েব কন্টেন্টের ক্ষেত্রে কি সঠিক, ঠিক আছে? হেডিংটা আকর্ষণীয় করতে হবে, ডেসক্রিপশনটা পয়েন্ট আকারে বলতে হবে, ছবিটা আনকমন হতে হবে। এগুলো এবার না বললেও কি আপনারা না বললেও এগুলো করতে পারবেন। যেগুলো হচ্ছে আমরা খাতায় লিখবো, একটা ব্রোশিয়ার তৈরি করবো, একটা ফ্লায়ার্স তৈরি করবো, একটা রিপোর্ট লিখবো, এটা লিখবো, সেটা লিখবো, যেটাই কিছু করি না কেন আমাদের লেখাটা হবে সাধারণ না, আমাদের লেখাটা হবে কি অসাধারণ লেখা। আচ্ছা, তো দেখুন আমরা অ্যাডভার্টাইজমেন্ট, আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন শিখছিলাম, আমরা আর্টিকেল শিখলাম। এখন আমি দেখবো নিউজ রিপোর্ট। নিউজ রিপোর্টের ফরম্যাটটা আমি লিখি। আমি ফরম্যাটটা লেখার দরকার নেই, নিউজ রিপোর্টও সেম। এটাই নিউজ রিপোর্ট, এখানে আর কোনো কিছু লাগবে না। কারণ নিউজ রিপোর্টে একটা হেডিং থাকবে, ইমেজ থাকবে, ডেসক্রিপশন থাকবে এবং লিঙ্ক থাকবে। লিঙ্কটা দিতেও পারি, নাও দিতে পারি, ঠিক আছে? আমি বললাম যে আইফোন 7 দাম এত টাকা, হ্যাঁ, তখন নিচে আমি দিতে পারি তথ্যসূত্র এত, মানে আইফোন 7 দাম এত টাকা, সেটা আমি কোথায় পেলাম? অ্যাপলের ওয়েবসাইট থেকে পেয়েছি। তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিলাম, যেখানে লিঙ্কে সে ক্লিক করে সরাসরি সে দেখতেছে। হ্যাঁ, তো এই লিঙ্কটা হচ্ছে কি, এটা প্রয়োজনীয় উপরে, ইচ্ছেগুলো আমরা দিতে পারি, ইচ্ছেগুলো নাও দিতে পারি। তো নিউজ এবং আর্টিকেল সেম ফরম্যাট, সবকিছু সেম, বিবরণ সবকিছু সেম, ঠিক আছে? সেক্ষেত্রে ডেসক্রিপশন একটু পার্থক্য হবে। যখন আমরা আর্টিকেলে দিচ্ছি, আর্টিকেলটা এরকম হবে, বাট নিউজ রিপোর্টটা কি হবে, এটা যেহেতু নন কমার্শিয়াল, ঠিক আছে, এখানে আমরা ওই সামারিটা লিখবো, দেন কি আমরা মানে ঘটনাগুলো বিস্তারিত লিখবো। নিউজ রিপোর্ট লেখার ক্ষেত্রে জাস্ট এই জায়গাতে একটু পার্থক্য হবে, ডেসক্রিপশন একটু পার্থক্য হবে। ডেসক্রিপশনে সামারিটা লিখবো, সামারির পর আমরা বিস্তারিত বিবরণ লিখবো। কেন? কারণ আমরা যদি কোথাও কোনো একটা প্রবলেম হইল, হ্যাঁ, মনে করো 2 নম্বর কেটে অথবা এদিকে কোথাও বিশাল একটা গন্ডগোল হইল, এখন আমরা সবাই কি খুব চিন্তিত আছে, এদিকে খুব ঠুসঠাস হচ্ছে, অনেক বিশাল হাঙ্গামা হচ্ছে, হ্যাঁ, আমরা খুব কি চিন্তিত যে কি হচ্ছে এটা বোঝা যাচ্ছে না। হঠাৎ করে এখান থেকে দূরে একজন মানুষ আসলো, এসে হামাইতে লাগলো, কোনো রকম সে যান নিয়ে পালাই আসছে, যান নিয়ে আসছে, আমরা সবাই খুব আগ্রহী হবো না? কি হয়েছে বলো। হ্যাঁ, তখন যদি সে এভাবে বলা শুরু করে যে আমি সকালে ঘুম থেকে বেরোছিলাম, সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছি, তারপর ঘর থেকে মাথা গরম করে ঘর থেকে বেরোইছি, হ্যাঁ, সে যদি তারপর আমি বাজারে গেছি, হ্যাঁ, এভাবে বললাম, আমরা কি কথাগুলো শুনবো না? ওকে বলবো যে ওগুলো বাদ, তুমি আসল কথা বলো, এখানে কি হচ্ছে সেটা বলো। তারপর বলবো যে আমি এখানে করে মুখে ফোন করছি, এটা করছি, সেটা করছি, আমরা আরো বেশি বিরক্ত হবো, তাই না? কারণ আমরা কি চাই, আমরা অস্থির, আমরা আসল কথাটা জানতে চাই, ঠিক আছে? তো আমরা তাকে বলবো যে তুমি মেইন পয়েন্টটা বলো, ঠিক আছে? এখন সে যদি আমাদেরকে সামারিটা অনেক বেশি লম্বা করে ফেলে, ইতিহাসটা ভূমিকাটা অনেক বেশি লম্বা করে ফেলে, এটা আমাদের জন্য বিরক্তিকর হবে, ঠিক আছে? তখন আমরা তাকে কি বাদ দেবো, সে যখন আরো এটা বলতে থাকবে, তাকে বাদ দিয়ে কি আমরা প্রয়োজনে অন্য কোনো অপশন থাকলে সেটাকে আমরা জিজ্ঞেস করবো, ঠিক আছে? ওকে বাদ দিয়ে ঠিক আছে আমি অমুককে ফোন করে অমুককে ফোন করে জানি, ঠিক আছে কি হয়েছে। আচ্ছা, তো প্রথমে যখন আমরা কিছু উপস্থাপন করবো, প্রথমে পুরো ঘটনাটাকে আমরা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করবো, তারপর বিস্তারিত, ঠিক আছে? সংক্ষিপ্ত আকারে কেন?
প্রথমে মানুষকে এই যে মানুষ কোনো একটা নিউজ যখন জানবে তখন তার মধ্যে একটা আগ্রহ থাকবে যে জিনিসটা কি, খুব দ্রুত তার কি মূল জিনিসটা জেনে ফেলার একটা কি ইচ্ছে হবে। মূল জিনিসটা জানার পর সে শান্ত হবে, তারপর সে পুরো জিনিসটা ধীরে সুস্থে করবে। তো প্রত্যেকটা নিউজ রিপোর্টের ক্ষেত্রে দেখবেন যে প্রথমে সংক্ষিপ্তভাবে পুরো ঘটনাটাই উপস্থাপন করা হয়েছে, তারপর কি নিচে বিস্তারিত। আমি কিছু নিউজ রিপোর্ট দেখাই। মেসি দিলেন এএফএ কর্মীদের বেতন। তার মানে হেডিং এর মধ্যে কি পুরো ঘটনাটাই ইয়া করা আছে। এখন মেসি কেন দিলেন? এই যে কোনো কিছু ঠিক মতো চলে না, এখানে যেহেতু প্রথমে বলছে এখানে এভাবে না লেখে, প্রথমে যদি লেখা হতো যে অমুক, মানে মূল ঘটনাটা সামারিস আকারে 2 লাইনে বা 3 লাইনে যদি লেখা হতো যে অমুক, মানে এটার ব্যাখ্যা। আমরা যে হেডিংটা দেবো হেডিংটার ব্যাখ্যা যদি এখানে দিত, হ্যাঁ, সংক্ষিপ্ত আকারে যদি এখানে বলতো 2-3 লাইনে, তখন মানুষকে আমরা বুঝতে পারতাম। তখন এই জিনিসটা মানে প্রথমে যদি আমরা সংক্ষিপ্ত আকারে বুঝি তখন বিস্তারিতভাবে বুঝিটা আমাদের সহজ হয়। ঠিক টিভিতে সংবাদ দেখানোর সময় যেভাবে করে, প্রথমে হেডলাইন, তাই না, সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সংবাদ শিরোনাম আমরা দেখলে কি হয়, আমরা বুঝতে পারি যে আমি কি শুনতে যাচ্ছি অমুক সংবাদটা, তখন আমাদের মেন্টালি আমরা প্রিপেয়ার হই সংবাদটা শোনার জন্য। এটা হলো কি, মানে সুখপাঠ্য, জিনিসটাকে সুখপাঠ্য করার জন্য। আমি আরেকটা দেখি। অপেক্ষা শেষ, ফিরছে নোকিয়ার ফোন। এখন মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে না, কিসের জন্য অপেক্ষা, কেন অপেক্ষা, আবার ফিরছে নোকিয়ার ফোন। নোকিয়ার ফোন, নোকিয়ার কোন ফোন, একটা কোশ্চেন আমাদের মধ্যে তৈরি হয়েছে না? এখন এই কোশ্চেনের অ্যান্সার আমরা দ্রুত চাই, কতটুকুতে চাই, 2-3 লাইনের মধ্যে আমি কি কোশ্চেনটা চাই, অ্যান্সারটা চাই। বিশ্বজুড়ে নোকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন নোকিয়া আছেন, নোকিয়া ভক্তরা এবছরে নোকিয়ার ফোন আসতে পারে বলে। এই যে একটুকুর মধ্যে কি পাবলিকের যে আগ্রহ, পাবলিকের যে মেন জানার যে কনসেন্ট্রেশন পয়েন্ট, সে পয়েন্টের কি মানে অ্যান্সার এখানে আছে। নোকিয়ার কেন আসবে, কি ফোন আনবে, কিসের ফোন আসবে, এখানে কি আগ্রহটার কেন্দ্রবিন্দু এখানে আছে। দেন বাকিগুলো কি, বাকিগুলো হচ্ছে এই যে এটা একটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, আবার এটা আরেকটা পয়েন্ট। বিষয়টা বুঝে গেল? তাহলে সবসময় আমি যে নিউজটা বলতে যাচ্ছি, নিউজের যে হেডলাইনটা, সেই হেডলাইনটার যে মানে মূল যে বিন্দুটা, মানুষের যে কনসেন্ট্রেশন পয়েন্টটা, মানুষের মনের অবস্থাটা বুঝতে হবে, সে কি জানতে চাচ্ছে, সেইভাবে কি নিউজটাকে সাজাতে হবে। প্রথমে মূল বিষয়টা খুব সহজ করে বলে ফেলতে হবে, তারপর বাকিগুলো। যদি আমি আরো সহজ করে বলি, এই যে আমি হেডিংটা লিখছি, এই হেডিং এর ব্যাখ্যা থাকবে এখানে, তারপর হবে কি, তারপর আমি যা লিখতে চাই তা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তখন মানুষ কি করবে। ওই যে লোকের কথা বলছিলাম, সে লোক যদি প্রথমে বলে যে হ্যাঁ অমুক জায়গায় এটা হয়েছিল, আমি হেঁটে যাচ্ছিলাম, হেঁটে যাওয়ার সময় এ হয়েছিল, সে হয়েছিল, ওইটা হয়েছিল, ঠিক আছে, তখন আমরা একটু শান্ত হবো, একটু স্থির হবো, তাই না? তখন এবার তাকে জিজ্ঞেস করবো, এবার শুরু থেকে বলো, তখন ঠিক আছে। এবার যদি সে বলে যে আমি সকালে ঘুম থেকে উঠছিলাম, এটা করছিলাম, সেটা করছিলাম, বাজারে গেছিলাম, ঠিক আছে, তখন আমরা আর তার কথা বিরক্ত হবো না, কারণ মূল জিনিসটা আমরা জেনে গেছি। আমাদের আর সে কি একটু যে তাড়না ছিল, যে অস্বস্তি ছিল, একটা টেনশন ছিল, সেই টেনশনটা আর নাই। এখন তার কথা শুনতে আমাদের আর খারাপ লাগবে না। আচ্ছা, তাহলে নিউজ রিপোর্ট সেম, শুধু পার্থক্যটা কোথায়, ডেসক্রিপশনে পার্থক্য। আর অবশ্য আমরা ডেসক্রিপশন তো এভাবে লিখবো, সামারি প্লাস পয়েন্ট, শুধু পয়েন্টটা হবে না, নিউজ রিপোর্টের ক্ষেত্রে পয়েন্ট আকারে হবে না, নিউজ রিপোর্টের ক্ষেত্রে হবে প্যারা আকারে, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো নিউজ রিপোর্ট, প্রেস রিলিজ। প্রেস রিলিজ সেম, নিউজ রিপোর্ট এবং প্রেস রিলিজ সেম ফরম্যাট, শুধুমাত্র পার্থক্য কি, পার্থক্য যেটা কমার্শিয়াল, শুধু বিষয়বস্তুর ক্ষেত্রে পার্থক্য। কোনো একটা কোম্পানির কোনো প্রোডাক্ট নিয়ে যদি বলি, সেটা হলো কি প্রেস রিলিজ। আমরা মাঝে মধ্যে দেখি না পেপারে
এই যে বাংলাদেশে ইয়াবা এত জনপ্রিয় কীভাবে হইল? মূলত প্রেস রিলিজের কারণে। কারণ যখন কোম্পানি দেখে যে কোনো একটা প্রোডাক্টের মানে কি নেই, কোনোভাবে এটা মিডিয়াতে বিজ্ঞাপন দেওয়া যাচ্ছে না। বিজ্ঞাপনটা তো নিষিদ্ধ জিনিস, তো কোনো বিজ্ঞাপন দেওয়া যায় না। এখন বিজ্ঞাপন মানুষকে তো জানাতে হবে। এখন জানানোর উপায় কি? জানানোর উপায় হচ্ছে প্রেস রিলিজ। প্রেস রিলিজ কীভাবে করবে? মাঝে মধ্যে দু একটা কি চালান ইচ্ছাকৃতভাবে ধরাই দিবে, দিলে কি এটা নিয়ে কি অটোমেটিক্যালি সারা সব প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় কি ছড়ায় যাবে, নতুন একটা জিনিস আসছে এই জিনিস। তো যাদের দরকার তারা ঠিকই বুঝে নেয় যেটা কোথায় পাওয়া যাবে, মানে যাদের দরকার তারা খুঁজে নেয়। তো বিষয়টা হলো মানে প্রেস রিলিজ। প্রেস রিলিজের কারণে কি হচ্ছে, যে কোনো নিষিদ্ধ বস্তু অথবা যে কোনো আনএক্সপেক্টেড বস্তু খুব দ্রুত কি এটা ছড়ায় যায়। ঠিক আছে? তারপর মনে করেন সিগারেট। ঠিক আছে? এখন সিগারেট এটা কি পেপারে দিতে পারে না। ঠিক আছে? কিন্তু ওরা কি করে? প্রেস রিলিজ করে। প্রেস রিলিজ করে কিভাবে? যে অমুক টোবাকো, আমেরিকান টোবাকো অমুক জায়গায় এটা করছে, তাই না? অমুক জায়গায় জনস্বার্থে এই কাজ করছে, অমুক জায়গায় ওই কাজ করছে, তার সাথে সাথে কি চলে যাচ্ছে? অমুক ব্র্যান্ডটা চলে যাচ্ছে, তাই না? অমুক কোম্পানি তো অমুক কোম্পানি। এবং তারা যখন কাজটা করতে, তাদের ছবিগুলো আসছে, ছবিগুলো কি ওই পিছনের ব্যানারে তাদের সেই প্রোডাক্টের ছবি আছে। মানে মানুষকে মনে করে দিচ্ছে যে আমরা এখনো আসি, আমরা যাই নাই। হ্যাঁ, কারণ হয়তো কোথাও অ্যাডভার্টাইজমেন্ট নেই, কিছু নাই, মানুষ তো মনে করবে যে গোল্ডলিফ কোম্পানি চলে গেছে, তাই না? ব্যানসন কোম্পানি চলে গেছে মনে করতে পারে। কিন্তু তারা কি মানুষকে প্রেস রিলিজের মতো মানুষকে কি করবে? জীবিত রাখবে। ঠিক বিভিন্ন পলিটিক্যাল পার্টি যেরকম কি করে যে আমরা আসি, জাস্ট নিজেদের অস্তিত্ব প্রমাণ করার জন্য কি হয়তো মাঝে মধ্যে কিছু উদ্ভট কিছু কথা বলে অথবা কি উদ্ভট কিছু করে। হ্যাঁ, জাস্ট এগুলো বলার জন্য বলা, কেন? যে আমরা আসি, আমরা হারাই যাইনি, আমরা এখন আসি। এটা হচ্ছে একটা প্রেস রিলিজ। পলিটিক্যাল পার্টি যদি কোনো একটা কিছু বলে, সাধারণ কোনো একটা কিছু বললে, কোনো একটা বড় নেতা একটা সাধারণ কোনো একটা কিছু বললো, সেটা কিন্তু কোনো মিডিয়া কিছু একটা বলবে না। ভালো একটা কিছু বললে সেটা কিন্তু মিডিয়া খুব একটা স্প্রেড করবে না। কিন্তু কি বললো? অদ্ভুত একটা কিছু বললো, হ্যাঁ, সবার নজরে আসবে এবং সবাই সেটাকে কি মানে কাস্টিং করবে। তখন সবাই জানবে যে না, অমুক তো এখনো আছে। ভাই, মানুষ তো ওর কথা ভুলেই যাবে। তাহলে একটা পার্সোনালি কোনো মানুষ প্রেস রিলিজ করাতে পারে, একটা কোম্পানি প্রেস রিলিজ করাতে পারে। ঠিক আছে? যে কোনো প্রোডাক্টের জন্য প্রেস রিলিজ করাতে পারে। কোনো একটা সিনেমা বের হবে, মনে করেন সাকিব খানের সিনেমা বের হবে অথবা সালমান খানের সিনেমা বের হবে। সিনেমা বের হওয়ার কয়েকদিন আগে কি করবে? সালমান খান ইচ্ছে করে ঘুষি মেরে কারো নাক ফাটাই দিবে, ব্যাপারে বড় বড় করে ছবি আসবে, সালমান খান এটা কি করলো, তাকে নিয়ে সমালোচনা হবে। হ্যাঁ, তখন কি হবে? ওই সালমান খানকে নিয়ে এখন কি হওয়া দরকার, তখন তার সাথে অনিবার্যভাবে কি ওই নামটা চলে আসবে যে অমুক সিনেমার সেটে এরকম একটা গন্ডগোল হয়েছিল, গন্ডগোল হওয়ার পরে কি হ্যাঁ এরকম করে ওর নাক ফাড়াই দিচ্ছে। তাহলে সেখানে সালমান খানের নামও আসবে, আবার কি সিনেমার নামও আসবে। তাহলে সবাই জেনে গেল বিনামূল্যে যে অমুক একটা সিনেমা রিলিজ হতে যাচ্ছে। যখন মানুষের মধ্যে একটা কি আকর্ষণ তৈরি হয় যে অমুক সিনেমাতে এরকম কি হয়েছে, মানে ফাটাফাটি হয়েছে, তার মানে কি সিনেমাটা মানুষ মানে জেনে যায়, মুক্তি পাওয়ার আগে মানুষ জেনে যায়। তাহলে এই সবগুলো হলো কি মানে কন্টেন্ট রাইটিং এর কি কৌশল। আচ্ছা, আমরা প্রেস রিলিজ বুঝলাম। তারপর ফেসবুক পোস্ট, ওয়েব পেজ। ফেসবুক পোস্ট, ওয়েব পেজ এগুলো নিয়ে নতুন কিছু না। আমরা যে একটা আর্টিকেল যদি ফেসবুকে দিই সেটা একটা ফেসবুক পোস্ট, একটা ব্লগকে যদি ফেসবুকে দিই সেটা একটা ফেসবুক পোস্ট, একটা ওয়েব পেজকে আবার কি যদি ওয়েবসাইটে দিই সেটা একটা ওয়েব পেজ। তাহলে ওয়েব পেজ অথবা ফেসবুক পোস্ট বলতে কোনো কিছু নেই। ঠিক আছে? তাহলে আমাদের ওয়েব কন্টেন্ট কয়টা? এক, অ্যাডভার্টাইজমেন্টটা মূলত ওয়েব কন্টেন্ট বলা যায় না, অ্যাডভার্টাইজমেন্ট ওয়েব কন্টেন্টের বাইরে, তাই না? মূলত ওয়েব কন্টেন্ট হলো, আমি লাল থাক দিই, আমাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো হলো, এক হলো প্রোডাক্ট ডেসক্রিপশন, নিউজ রিপোর্ট, প্রেস রিলিজ, আর্টিকেল, ব্লগ। তাহলে আমাদের ওয়েব কন্টেন্টগুলো মূলত পাঁচটা। ফেসবুক পোস্ট, ওয়েব পেজ সেগুলো কোনো ওয়েব কন্টেন্ট না। যদি একটা আর্টিকেল ফেসবুকে পোস্ট হয় সেটা হলো ফেসবুক পোস্ট, যদি সেটা ওয়েবসাইটে হয় সেটা হলো ওয়েব পেজ। মানে এগুলো কোনো আলাদা কোনো অস্তিত্ব নেই। আবার একটা অ্যাডভার্টাইজমেন্ট, এটা কোনো কন্টেন্ট তৈরি করতে হয় না, এটা তো অটোমেটিক্যালি কোম্পানি এটা তৈরি করে দেয়। ঠিক আছে? আর আমরা যদি তৈরি করি, এটা তৈরি করে খুব সহজ। অ্যাডভার্টাইজমেন্ট হলো এই যে এটা একটা অ্যাড, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা একটা অ্যাড, তাই না? 1 টাকায় প্রতিদিন গ্রামীণ ফোনের বিজ্ঞাপন। তাহলে অ্যাডগুলো কোম্পানি তৈরি করে দেয়। আর অ্যাডগুলো তৈরি করার জন্য খুব বেশি লাগে না,
আর এটা আমাদের মূল কাজ না, মানে অ্যাডভার্টাইজমেন্টই আমাদের খুব একটা কাজ নেই। আমাদের মূলত কাজ কী করা, মানে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে না, আমাদের মূলত কাজ হলো কোনো একটা কোম্পানির প্রোডাক্ট তৈরি করা, প্রোডাক্টকে স্প্রেড করা, এবং সেই স্প্রেড করার কৌশলগুলো কী কী, আমরা নন কমার্শিয়াল টপিক নিয়ে প্রোডাক্ট ডিসক্রিপশন, না কমার্শিয়াল প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট ডিসক্রিপশন রাখবো। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো প্রচারের সবচেয়ে ভালো কৌশলগুলো হলো আর্টিকেল লিখবো, প্রেস রিলিজ লিখবো, নিউজ রিপোর্ট লিখবো, তাই না, এবং ব্লগ লিখবো, এবং এগুলোর মাঝখানে আমরা কোম্পানির প্রোডাক্টগুলোকে চালাবো। এটা হলো স্থূল অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। এবার আসে সূক্ষ্ম অ্যাডভার্টাইজমেন্ট। আমাদের ক্লাসে শুধু 2 মিনিট লাগবে। সূক্ষ্ম অ্যাডভার্টাইজমেন্ট, আমি একটা নিউজ, একটা কি রিপোর্ট লিখলাম, লেখার পরে কি একটা আর্টিকেল লিখলাম, আর্টিকেলের মাঝখানে একটা অ্যাড দিলাম, এটা কি মানে আর্টিকেলের সাথে ইয়ার কোনো মিল নেই, ঠিক আছে। আমি ক্রিকেট নিয়ে কোনো একটা আর্টিকেল লিখতেছি, নিচে মাঝখানে লিখতেছি কি কোনো একটা অন্য একটা কিছু বিজ্ঞাপন, ঠিক আছে, ধরুন বডি স্প্রের বিজ্ঞাপন, তাহলে ক্রিকেটের সাথে বডি স্প্রের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। হ্যাঁ, কন্টেন্টের সাথে অ্যাডভার্টাইজমেন্টের কোনো রিলেশন নেই, রিলেশন দরকারও নেই। আমরা নাটক দেখি, নাটকের মাঝখানে হঠাৎ করে আমরা অ্যাড দেখি কি ফেয়ার অ্যান্ড লাভলির সাথে কি নাটকের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। সুতরাং কন্টেন্টের সাথে অ্যাডভার্টাইজমেন্টের কোনো সম্পর্ক থাকার দরকার নেই। বাট যদি আমরা চাই, আমরা সম্পূর্ণ তৈরি করে দিতে পারি, এবং সূক্ষ্মভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা যায়। কীভাবে? আপনি করবেন তেলের বিজ্ঞাপন, মানে সয়াবিন তেল অথবা কি মশলা। তাহলে আমি মশলাকে প্রচার করব, তখন আমি কি করলাম, এই রেসিপি লিখলাম, যে বিরিয়ানি তৈরি করার রেসিপি, এই তৈরি করার রেসিপি, সেটি অনেকগুলো মানে রেসিপি লিখলাম। ওই রেসিপিতে যখন লিখলাম কন্টেন্ট, কী কী উপাদান লাগবে, মরিচ এত কেজি, হলুদ এত কেজি, লবণ এত কেজি, সবগুলো লিখলাম। তারপর জাস্ট মশলার ক্ষেত্রে কি লিখলাম, রাঁধুনি মশলা 3 প্যাকেট, তাই না। তার মানে কি খুব সূক্ষ্মভাবে আমি আমার প্রোডাক্টের ব্র্যান্ডিংটা কি ওখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো মানুষ মনে করবে যে একমাত্র রাঁধুনি মশলা দিলে কি হইলে সেরকম স্বাদ পাওয়া যাবে, রেসিপির যে আসল টেস্টটা পাওয়া যাবে, অন্য কোনো কিছু দিলে সেটা রেসিপির আসল টেস্টটা পাওয়া যাবে না, ঠিক আছে। এটা হলো কি সূক্ষ্ম অ্যাডভার্টাইজমেন্ট, মানে কন্টেন্টের সাথে মিলিয়ে দেওয়া, ঠিক আছে। আপনি অনেক নাটকে দেখবেন যে হ্যাঁ, বিভিন্ন নাটকে ধরুন খাচ্ছে, মানে স্প্রাইট খাচ্ছে অথবা কোনো একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তাহলে কোল্ড ড্রিঙ্কসের ব্র্যান্ডটা খুব ভালোভাবে দেখায়, অথবা বন্ধু বলে তোর ম্যাক্স কোলা খা, তাই না। তার মানে ম্যাক্স কোলা দেখাচ্ছে এবং কি সেটা মুখে বলতেছে, তার মানে কি হলো, এটা অ্যাডভার্টাইজমেন্টটা একদম ভিতরে ঢুকে দিল। এখন কোনটা বেশি মানুষের কাছে মানে গ্রহণযোগ্য, কোনটা বেশি মানুষের হৃদয়ে স্থান পাবে, আলাদাভাবে দেখাচ্ছে সেটা, নাকি যেটা কন্টেন্টের মধ্যে ঢুকে দিল সেটা, কন্টেন্টের মধ্যে ঢুকে দিল সেটা। নাটকে এক বন্ধুকে আরেক বন্ধুকে বলতেছে ধর ম্যাক্স কোলা খা, আরেক বন্ধু ম্যাক্স কোলা খাইলেও খুব মানে তৃপ্তি পাইলো, ঠিক আছে। এটা মানুষের মধ্যে কি করবে, অনেক বেশি মানুষ স্যাটিসফাইড, অনেক বেশি মানুষের মধ্যে কি মানে করবে, ঠিক আছে। তাহলে আমরা কন্টেন্টটাকে স্থূলভাবে দিতে পারি, সূক্ষ্মভাবে দিতে পারি। তো আমরা যেটা শিখলাম সেটা হলো কন্টেন্ট কি, কন্টেন্ট কীভাবে তৈরি করবো, কন্টেন্টগুলো প্রকারভেদ কী, এবং কন্টেন্ট তৈরি করার যে এই আপনার স্ট্রাকচারগুলো। তো আমরা আগামী ক্লাসে যা শিখবো, এই যে আমরা স্ট্রাকচার যেটা আমরা দেখলাম, এই স্ট্রাকচারটা আমরা ফিল আপ করবো, এবং আমরা বিভিন্ন রকম কন্টেন্ট লিখবো। এই কন্টেন্ট লেখার জন্য আমাদের যা লাগবে, আমাদের অনেকগুলো রিসোর্স লাগবে, আমাদের অনেকগুলো ইনফরমেশন লাগবে। আমরা যে বিষয় নিয়ে কন্টেন্ট লিখবো সেই বিষয় নিয়ে আমরা কোনো কিছুই জানি না, ঠিক আছে। কোনো কিছু না জানলে কোনো সমস্যা নেই, আমরা কীভাবে সেই ধরনের তথ্যগুলো খুঁজে বের করবো, মানে আমাদেরকে লেখার জন্য কোনো কিছুই লাগবে না, আমরা গুগলে সার্চ করে সব কিছুই পাবো, ঠিক আছে। হাজার লাখ মানে তথ্য আমরা পাবো, লাখ কন্টেন্ট আমরা পাবো। তো সেই কন্টেন্টগুলোকে আমরা কীভাবে অ্যাকুমুলেট করবো, কীভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা নতুনভাবে কন্টেন্ট তৈরি করবো, সেই কৌশলগুলো শিখবো। মজার ব্যাপার হলো যে কোনো একটা বিষয়ে বিশেষজ্ঞ লেখা রাখতে হলে অনেকগুলো পড়তে হয়, তাই না। এই বই সেই বই লাইব্রেরি থেকে অনেক কিছু পড়তে হয়, কিন্তু আমরা তার চেয়ে অনেক স্ট্যান্ডার্ড লিখতে পারবো নিজেরা কোনো কিছু না জেনেও, মানে কোনো কিছুই জানতে হবে না, ঠিক আছে। জাস্ট আমরা খুঁজে নিয়ে আমরা আমাদের মতো কন্টেন্ট লিখবো। তো আগামী ক্লাসটা আমাদের আর্টিকেল রাইটিংয়ের জন্য শেষ ক্লাস, এবং এই 3টে ক্লাসই মানে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাস দেখি। নেক্সট ক্লাস কি হবে, কন্টেন্ট information collection for content writing.
ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে করবো কন্টেন্ট রাইটিংয়ের জন্য ইনফরমেশন কীভাবে কালেক্ট করবো এবং কীভাবে আমরা বিভিন্ন ইয়াগুলো লিখবো। ওকে, সবাইকে ধন্যবাদ। সরি কত ক্লাস করে নিতে ওইখানে পাবেন ওই